আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, বিসেফ ফাউন্ডেশনের লাইভ টক শোতে আমি আতাউর রহমান মিটন আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইলো, আপনাদের সকলের জন্য আমরা দোয়া করি এবং আপনাদের মঙ্গল কামনা করি। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবার জন্য যে টপিক ঠিক করেছি সেটা হচ্ছে নিরাপদ খাদ্য বিপণন যোদ্ধাদের চ্যালেঞ্জ। তো আমাদের নিরাপদ খাদ্য, আমরা সবাই জানি যে আমাদের দেশে প্রথমত কথাটা এইভাবে যে আমরা সব খাদ্যই নিরাপদ চাই। বাংলাদেশে আলাদা করে ট্যাগ লাগিয়ে নিরাপদ খাদ্য থাকতে হবে বা বিক্রি করতে হবে সেটা আমাদের কাম্য নয়। কিন্তু তারপরেও বাস্তবতাটা হচ্ছে যে দেশে যখন আমাদের খাবার যখন নানান ধরনের রাসায়নিক এবং অন্যান্য কারণে যখন দূষিত হয়ে পড়েছে, তখন একদল উদ্যোক্তা তারা আলাদাভাবে নিরাপদ খাদ্য বিপণনের একটা প্রয়াস নিয়েছে এবং আমাদের কয়েক বছর ধরেই কিন্তু আমাদের দেশে সেটা চলে আসছে। ঢাকাতে এই প্রয়াসটা খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। কিন্তু এটাও যে খুব সুসংগঠিত একটা মার্কেট তা কিন্তু নয়। এখানে অনেক উদ্যোক্তা এসছেন, হারিয়ে গেছেন, আবার কিছু উদ্যোক্তা মনোবল নিয়ে ফিরে এসছেন, তারা চেষ্টা করে যাচ্ছেন, কেউ কেউ এখনো লড়াইয়ের মধ্যেই আছেন। তো আমরা আসলে তাদের কাছ থেকে, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা, তাদের কাছ থেকে একটু শুনবো যে তারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন এবং তাদের জন্য আসলে কি করা উচিত, তারা কি পেলে সফল হতে পারতেন বলে নিজেরা মনে করেন। আমাদের সঙ্গে দুজন অন্তত এরকম এখনই যুক্ত আছেন। আমি আশা করছি আলোচনা চলাকালীন সময়ে আরো দুই একজন যুক্ত হবেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন দিনাজপুর থেকে মোহাম্মদ আলী শিপু, তিনি একজন উদ্যোক্তা তো বটেই, এবং একই সাথে তিনি বিপণনেও সহযোগিতা করেন, একজন কৃষি সংগঠক আমাদের। তিনি, তার একটা বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাশরুম। তিনি নারীদেরকে সংগঠিত করে মাশরুম চাষ করছেন এবং সেই মাশরুম, আমরা সবাই জানি মাশরুম একটি অন্যতম নিরাপদ খাবার, এবং মাশরুম আজকে সেইটাও কিন্তু হচ্ছে যে বিপণনের একটা চ্যালেঞ্জ রয়েছে। শিবু ভাই অনেক সময় আমাদেরকে বলেছেন যে মাশরুম তিনি উৎপাদন করছেন কিন্তু বিপণনে একটু প্রবলেম হচ্ছে, বিপণনটা, বাজারটা স্টেবল নয়। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আমি দেখতে পাচ্ছি শিবু এই মুহূর্তে হারিয়ে গেছেন। আজকে নেটওয়ার্ক খুব খারাপ, স্যার বলছেন কানাডাতেও নেটওয়ার্ক খারাপ, বাংলাদেশেও আজকে নেটওয়ার্ক খারাপ। শিবু এই মুহূর্তে, মোহাম্মদ আলী শিবু, তিনি আমি দেখতে পাচ্ছি না, তিনি স্ক্রিন আউট হয়েছেন, হয়তো আবার যুক্ত হবেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন যশোরের ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়নের একজন উদ্যোক্তা, খন্দকার রুবেল। আমি রুবেলকে ব্যক্তিগতভাবে চিনি, জানি। বেশ কয়েক বছর ধরেই তিনি নিরাপদ খাদ্য বিপণনের কাজ করছেন। ঢাকার প্রতিষ্ঠিত কয়েকটি বড় বড় আহ, বিপণন কেন্দ্রে তিনি আসলে সাপ্লায়ার হিসেবে কাজ করেন। তার নিজস্ব কোনো ব্র্যান্ড নেই, তিনি তিনি নিজে বিক্রি, মানে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করেন না, কিন্তু তিনি কয়েকটি প্রতিষ্ঠানে খাবার সরবরাহ মানে নিরাপদ খাবার সরবরাহ করেন এবং করতে গিয়ে তিনি গ্রামের মানুষদের সঙ্গে কাজ করছেন এবং সেখানে নারীদের সঙ্গে কাজ করছেন বিশেষ করে। সেখানে তিনি কি ধরনের চ্যালেঞ্জ অনুভব করছেন তার কথাটাও আমরা শুনবো। যেহেতু মোহাম্মদ আলী শিপু নাই, আমরা বোধহয় রুবেলকে দিয়ে আমাদের শুরু করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে ও ও রুবেলে চলে গেল, কি হলো আমি ঠিক বুঝতে পারছি না। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব গোলাম মুস্তফা, তিনি অভিনন্দন জানাচ্ছেন। আপনাকে অভিনন্দন। অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন জিয়াউল হক বাবলু ভাই। আহ লাভ টপিক, থ্যাংক ইউ বাবলু ভাই। আপনারাও যদি যুক্ত হতে চান, আপনাদেরকেও আমরা পাশে পেতে চাই, আমি লিংক পাঠিয়ে দিতে পারি বাবলু ভাই, যদি আপনারা যুক্ত হতে চান। শাকিল ভাই লিখছেন আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। আর ইকবাল আহমেদ ভাই তিনি লিখছেন হাই মাঠ থেকে থালায় খাবার আসতে আসতে নিরাপদতা হারায়, কিন্তু দুঃখ প্রকাশ করছেন। ইকবাল ভাই, আমরা আজকে সেই কথাগুলো শুনবো, কেন মাঠ খাবার 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 আস্তে আস্তে এটা হারিয়ে যায়। রুবেল, তোমার ওখানে ইকো হচ্ছে কেন? মানে আমি যখন কথা বলছি তোমার ওখান থেকে আবার শোনা যাচ্ছে। এভাবে হলে তো কথা বলা মুশকিল হবে। যাই হোক দর্শক মন্ডলী, আমরা দেখছি কারিগরি বিষয়টা। আমাদের সঙ্গে কানাডা থেকে যুক্ত আছেন আমাদের বিসেফ ফাউন্ডেশনের সভাপতি, আমাদের অভিভাবক, কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আমি স্যারকে আলোচনাটা শুরু করার জন্য অনুরোধ করছি। স্যার, আমরা সবাই মিলিয়ে আলোচনা করব, আপনি রুবেলের সঙ্গে গল্প করতে পারেন এবং আমি দর্শকদেরকেও লিঙ্ক করার চেষ্টা করবো। আশা করি শিপু সাহেবও আমাদের সঙ্গে যুক্ত হবেন। দর্শক মন্ডলী, আজকে ইন্টারনেট আনস্টেবল, আপনারা মাফ করবেন যদি কোনো বিপর্যয় ঘটে। স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সাথে যারা আছেন এবং যারা এখন শুনছেন বা পরে শুনবেন, সবাইকে আমার পক্ষ থেকে, বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সালাম। রুবেল ভাইকে, আমার এখানে কেন ইকো হচ্ছে আবার?
রুবেলের, হ্যালো। আমি রুবেলকে আনমিউট করলে রুবেল ইকো হয়ে আচ্ছা যাচ্ছে। রুবেলের আচ্ছা। হেডফোন আছে, হেডফোন থাকলে একটু হেডফোন নাও। আপনি তুমি কথা থাকো বলতে থেকে কাউকে, কথা বললে আনমিউট করে নিতে হবে রুবেল ভাই, আনমিউট করে নিতে হবে। না আনমিউট করবে, কিন্তু ওই হেডফোন না দিলে পরে এই প্রবলেমটা হতেই থাকবে, ইকো হতে থাকবে। এখন রুবেল, কি এখন 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 সেটার কারণে আসলে আমরা একটু বিপর্যয়ে আছি। কিন্তু এটাকে বড় কারণকে শোনা যায়। এই এই এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। মিটন ঠিক আছে। স্যার দুইবার করে শোনা যাচ্ছে। এক্স্যাক্টলি আমিও শুনতেছি আমার হেড কানের মধ্যে দুইবার। আমি যেটা এটা রুবেলের কারণে হচ্ছে, রুবেলের এখানে। আচ্ছা রুবেল ভাই একটু লগ আউট করে লগ ইন করেন, আপনি স্যার, বের হয়ে কি আবার করেন। স্যার মোহাম্মদ আমি আলী শিপু এসছে, আপনি শিপুর সঙ্গে আলোচনা শিবুর করুন। সঙ্গে গল্প করি। এনাদের সুপ্রিয় দর্শক মন্ডলী এবং শ্রোতা মন্ডলী, আপনাদের কাছ থেকে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মিটন বা একটু আগে বলেছে যে আমাদের নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলাপ করছি, এবং কিন্তু সেটা অনেক উৎপাদকও চেষ্টা করছেন, এবং সেই সাথে সেগুলো বিপণনের জন্য কেউ চেষ্টা করছেন। কেউ হয়তো উৎপাদক থেকে আমাদের যারা রিটেল বা যারা হোলসেল করেন তাদের কাছে নিয়ে আসছেন, কেউ হয়তো সরাসরি ঢাকা শহরে বা অন্যান্য শহরে ছোটখাটো তারা আউটলেট করে দোকান করে সেখানে তার মাধ্যমে বিপণনের চেষ্টা করছেন। এটা এটা আমরা বলছি একটা যুদ্ধ। এই কারণে বর্তমানে যে উৎপাদন পর্যায়ে যে পরিমাণ ক্ষতিকারক বিষনাশক কীটনাশক দেওয়া হচ্ছে এবং বালাইনাশক ব্যবহার হচ্ছে, চাচ্ছে না এর মধ্যেও যারা টাইটেলটা ঠিক করার চেষ্টাই করতে পারে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন যোদ্ধাদের সাথে। আজকে না হোক আগামী আমরা হয়তো বরাবর এই আলোচনাটা করতে থাকবো আরো কিছুদিন ধরে, ফলে ভবিষ্যতের গুলো এটা আমরা ঠিক করবো। রুবেল ভাই এখন ঠিক আছে, এখন আর ইকো হচ্ছে না। তো আমরা দুই বন্ধু আছে আমাদের সঙ্গে আজকে, একজন শিপু, মোহাম্মদ আলী শিপুকে আমি বহুদিন ধরে চিনি, আর রুবেল ভাইকেও আতাউর রহমান মিটন বহুদিন ধরে চিনেন। তো শিপু বিশেষ করে মাশরুম বাংলা ভাষায় যদি উচ্চারণ করতে, এটার যদি বাংলা ভাষায় যদি অনুবাদ করতে হয় তাহলে হয়ে যায় ব্যাঙের ছাতা। তো ব্যাঙের ছাতা ছোটবেলায় আমরা সব ঘৃণা নিয়ে সেই বহুকাল ধরে সে উৎপাদন করার চেষ্টা করছে এবং বিপণন করার চেষ্টা করছে। আর রুবেল ভাইয়ের কথা তো শুনেছেনই, যশোরের রুবেল ভাই, উনি উৎপাদকদের কাছ থেকে কিনে নিয়ে সেটা বিপণন যারা করেন তাদের কাছে উনি সরবরাহ করেন। নিজস্ব ব্র্যান্ড নেই, কিন্তু সেটাও একটা চেষ্টা। সরি, এখন আমি আগে শিপুর কাছেই যাব। শিপুর একটু তাড়াহুড়ো আছে বলছে, আমরা 7টার সময় শেষ করে দেবো ইনশাল্লাহ আজকে। যে শিপুর কাছ থেকে শুরু করি, যে শিপু আমাদেরকে একটু তোমার যদি ইতিহাসটা বলো, তোমার মাশরুম উৎপাদনের এর একটু ইতিহাসটা গোড়ার থেকে কিভাবে আসছে সেটা একটু সময় নিয়ে বলো, এবং সেটার ভিতরে উৎপাদন প্রক্রিয়ায়
কোন রকমের কীটনাশক বা বালাইনাশক ব্যবহারের সুযোগ আছে কিনা, কি ব্যবহার করো সেগুলো সম্বন্ধে একটু আমাদেরকে একটু বলো। আমরা হয়তো মাঝে মধ্যে থামাই দিয়ে আবার হয়তো অন্য জায়গায় যেতে পারি, কিন্তু আমরা দরকার লাগলে বিরক্ত করবো তোমাকে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমি 2002 থেকে স্যার যেটা বললো ব্যাঙের ছাতা, তখন আমরা চিনি ব্যাঙের ছাতা নামে। সেই ব্যাঙের ছাতা যে এত গুণাগুণ সেটা 2002 এ শুনি। 2002 এ শোনার কারণ হলো ব্যাঙের ছাতা মাশরুম যেটা আমরা বলছি। সে মাশরুমটা 2002 এ আমার মার ডায়াবেটিস ধরা পড়ে। তখন আমি সংসারের সবার ছোট সন্তান। আমার বাবা 1991 তে মারা যায়। আমরা 6 ভাই 2 বোন, আমি সবার ছোট। মার প্রতি একটু ভালোবাসাটা সবার চেয়ে বেশি বলতে পারি না, সবারই তো ভালোবাসা থাকে। আমার একটু ছিল যে মা এত বড় একটা রোগে আক্রান্ত হলো, ডায়াবেটিস নাকি বিভিন্ন রোগের করে কিডনি ড্যামেজ করে বিভিন্ন রকম। তখন তো একরকম ছোটই ছিলাম। স্যার যখন আমাকে দেখেছে তখন একরকম 15 বছর আগে 2005 থেকে স্যারের সাথে আমার পরিচয়। তখন একদম মনে হয় বাচ্চার মতোই দেখেছে, এবং স্যারের সহযোগিতার কারণে আজকে যে নিরাপদ খাদ্য যেটা বলছে এই লাইনটা এখন পর্যন্ত মনে হয় ধরে রাখছি স্যারকে ফলো করে। কারণ আমি একটু আমার আগে ইয়েটা বলি, মাশরুমের ইতিহাসটা বলি। তখন আমি সাভার মাশরুম সেন্টার উন্নয়ন প্রকল্পতে যাই। ওইখান থেকে আমি 10টা বীজ নিয়ে আসি। তখন ট্রেনিং এর এই প্রোগ্রামটা ছিল না। 10টা বীজ এনে মাশরুম করি। মাশরুম করার পর মাকে খাওয়াই। 2003 এর লাস্ট 2004 এ আমি মাশরুমের ট্রেনিং করি 3 দিনে। তারপর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করি। তারপর প্রথম 2004 এর লাস্টের দিকে আমি প্রথম শিল্প উদ্যোক্তা প্রথম ব্যাচে ছিলাম। আমি টিস্যু কালচার ল্যাব স্থাপন করি এবং ওইখান থেকে বিভিন্ন রকম প্রোডাক্টও করি মাশরুম বেসড। যেহেতু মাশরুমটা নানা রকম একরকম সর্বরোগের ওষুধ বলা যায়, এবং নিরাপদ বলতে 100% নিরাপদ বলতে পারি। কারণ হলো আমরা যে মাশরুমটা উৎপাদন করছি সেই কাঁচামালটা হলো আমাদের দেশীয় কাঁচামাল, বিদেশ থেকে আমদানি করতে হয় না। সেটা হলো জৈব কাঁচামাল, কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের তুষ, খড়, গমের খড়, এই ধরনের জিনিস, যে চুন, এগুলা দিয়ে সাধারণত করা হয়। এবং সম্পূর্ণটা হলো বিশুদ্ধ উপায়ে নিরাপদ ভাবে এই জিনিসটাকে ল্যাবরেটরির মাধ্যমে টিস্যু কালচার করা হয়, তারপর মাদার কালচার করা হয়, তারপর বাণিজ্যিক স্পন করা হয়। বাণিজ্যিক স্পন থেকে আবার সেটা কেটে দিলে 7 থেকে 10 দিনে মাশরুম হয়। আমার জানা নেই যে পৃথিবীতে এমন কোনো ফসল আছে কিনা সেটা 10 দিনে রিটার্ন পাওয়া যায়, যেটা মাশরুমে পাওয়া যায়। আল্লাহ পাক একটা কুদরতি একটা জিনিস বলা যায়, এবং সর্বরোগের একরকম ওষুধ, ভিটামিন সি ছাড়া সর্ব জিনিসগুলাই আছে। এবং এখন যেটা হলো আমি করতে চাইলাম যে আমার মা ডায়াবেটিস রোগী, এখন পর্যন্ত আমার মা আছে যে 2002 থেকে, তার মানে 18 বছর যাবত আমার মার ডায়াবেটিক্স এর এই বয়স। মাশরুম খাচ্ছে, ডায়াবেটিসের বয়স আরো বেশি। মাশরুম খাচ্ছে, আল্লাহর রহমতে আমার মার কিডনি, লিভার এখন পর্যন্ত ভালো আছে। বছরে 2 বার আমার মার পুরো শরীর চেক আপ করি, তাতে রহমত যে সে সুস্থ আছে, সেটা আমার মাই একরকম একটা জ্যান্ত প্রমাণ। আর আরেকটা হলো নিরাপদ খাদ্য যদি বলতে হয়, সেইখানে এটা 100% নিরাপদ আমি বলতে পারি। কারণ আমি মাশরুম করেছি, সেইখানে কোনো শুধুমাত্র পানি, যে পানি রান্নার কাজে ব্যবহার হয় অথবা আমরা খেয়ে থাকি, ওই ধরনের পানি। আমরা ব্যাঙের ছাতাটাকে বুঝি যে কোনো নোংরা জায়গায়, পচা জায়গায়, ওইখানে মাশরুম ব্যাঙের ছাতাটা হয়। আসলে যাচ্ছে, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যায়, একটু মাঝে মধ্যে ভাঙে, কিন্তু কথা বলতে থাকো, শোনা যাচ্ছে। শিপু, শুনতেছি আমরা। আমরা সাধারণত নোংরা জায়গায় ব্যাঙের ছাতাটাই করি। আসলে এটা একটা ছত্রাক। পৃথিবীতে প্রায় বহু জাতের ছত্রাক আছে। এর ভিতরে 4000 প্রজাতির মাশরুম যেটা করেছে, যেটা স্যার শিপু চলে গেছেন, শিপু চলে গেছেন। আচ্ছা, ঠিক আছে, আসুক, তারপরে না তার গল্পটা শুনবো আবার। আমরা রুবেল আসছে এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বদরুল হায়দার
বদরুল হায়দার ব্যাপারী। ওনাকে দেখছি আমি, বরিশাল না, বরিশাল থেকে না, যে পিরোজপুর 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 থেকে। বদরুল হায়দার ব্যাপারী ভাই, আপনাকে অনেক 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 স্বাগতম। আমরা একটু রুবেল ভাইয়ের কাছে তার গল্পটা শুনে আসি। যে আমরা শুনেছি যে ভূমিকা মিটনের কাছ থেকে যে আপনি বিভিন্ন উৎপাদক যারা উৎপাদন করেন তাদের কাছ থেকে কিনে নিয়ে আপনি তারপরে যারা বিক্রি করেন তাদের কাছে পৌঁছে দেন, তাদের কাছে নিয়ে যান। আপনার একটু গল্পটা একটু বলবেন, কি করে আপনি উৎপাদনকারীদের থেকে সংগ্রহ করেন এবং কি করেই বা সেটা কার কাছে কিভাবে পৌঁছান, সেটা একটু বলবেন রুবেল। শ্রোতা মন্ডলীদের কাছে সবার কাছে আমাদের একটা আগে মাপ চেয়ে নিচ্ছি যে আমাদের আজকে আসলে ইন্টারনেট কানেকশন ইভেন বাংলাদেশে তো হচ্ছেই, আমার কানাডাতেও আসলে সমস্যা হচ্ছে, তবে কানাডাতে মোটামুটি এখনই স্টেবল হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে আসার কারণে যে রুবেল ভাই তো স্থির হয়ে গেছেন দেখছি। ব্যাপারী ভাই আছেন, বদরুল হায়দার ব্যাপারী ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি স্যার। তাহলে আমি আপনার কথাই শুনি যে আপনি একটু মেহরবানি করে আমাদের আজকের যে বিষয়টা উৎপাদন এবং বিপণন, এটার ভিতরে চ্যালেঞ্জ গুলো কোথায় আছে, কি পরিস্থিতি আগে সেটা বলেন এবং সেটার চ্যালেঞ্জ গুলো সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। শিপুকে আসছে? ধন্যবাদ স্যার। শিবু আসছে স্যার। জি স্যার। শিবু ভাই আবার আসছে স্যার। বদল করাটা ভালো নয়, তুমি একটু অপেক্ষা করো। ব্যাপারী ভাই বলেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমিও আলোচনা প্রথম থেকে শুনতেও পাচ্ছিলাম না, যোগও দিতে পারছিলাম না। তো আমার জায়গা থেকে স্যার যেটা আমার মনে হয় যে সুনির্দিষ্ট সাপ্লাই চেইনের আমাদের দেশে যথেষ্ট অভাব, এবং আমাদের দেশের কৃষিটা আমরা যে সময় থেকে ফলো করি মোটামুটি 90-এর দশকের থেকে, তখন থেকেই দেখেছি স্যার যে বিষ এবং রাসায়নিকের প্রচারণা এবং বিষ এবং রাসায়নিকের একটি সাপ্লাই চেইন গড়ে উঠেছে। তো সেই জায়গা থেকে যে সকল উদ্যোক্তারা বিষমুক্ত উৎপাদন, নিরাপদ উৎপাদন নিয়ে সংগ্রামটা করে যাচ্ছেন, মূল সমস্যাটাই হয় যে সাপ্লাই চেইন নিয়ে উৎপাদিত কৃষি পণ্য বিক্রিতে আমরা খুব বাধাগ্রস্ত হই, সঠিক ভোক্তা পাওয়া যায় না। তবে ইদানিং আরেকটা জায়গাতে আমরা লক্ষ্য করেছি স্যার যে অনেক সময় ভোক্তারাও নিরাপদ খাদ্য পায় না। এক শ্রেণীর ভোক্তা আছে, তারা নিরাপদ খাদ্য পেতে চায়, কিন্তু সাপ্লাই চেইনের অভাবে ভোক্তারা তাদের চাহিদা মাফিক পণ্য পায় না। সেক্ষেত্রে যারা সংগঠিতভাবে কাজ করছে স্যার, তাদের ক্ষেত্রে যেটা হয় আমি দেখেছি যে একজন উদ্যোক্তা যখন 5 জন বা 10 জন কৃষকের সাথে কানেক্ট থেকে নিরাপদ উৎপাদিত ফসলগুলি এক জায়গায় করে সেটা আবার ভোক্তাদের হাতে পৌঁছে দিতে চান, তখন যেটা হয় যে আজকের যে পরিমাণ উৎপাদন আছে সেই পরিমাণ উৎপাদন উদ্যোক্তাকে সংগ্রহ করতে হবে, তা না হলে কৃষক তার আগ্রহটা হারাবে। আমি একটু শিপু, তুমি একটু মিউট করে দিবা, তোমার শিপুকে একটু মিউট করে রাখবা। বলেন ব্যাপারী ভাই বলেন। জি স্যার, সেই জায়গাতে যখন যিনি ভোক্তার হাতে পৌঁছে দেওয়ার যে দায়িত্বটা নিলেন, আমরা দোকানদার যাদেরকে মনে করি, ব্যাপারী ভাইয়ের ওখানে। আচ্ছা, উনি কোথায় আছেন? না স্যার, আমার এখানে আমি একাই আছি। আপনার আশেপাশে কোথাও কথা হচ্ছে, অসুবিধা নাই, আপনি বলেন। জি, তা সেক্ষেত্রে দেখা যায় যে যখন এই দোকানদার কৃষকদের কাছ থেকে পণ্য একত্রিত করলেন আজকে সন্ধ্যায়, আগামী দিন হয়তো বেগুন তার চাহিদা 30 কেজি ডিস্ট্রিবিউট হচ্ছে, কিন্তু তার স্টোরে চলে আসছে 40 থেকে 50 কেজি। আবার হয়তো কাঁচামরিচ, নিরাপদ কাঁচামরিচ তার 10 কেজি চাহিদা ছিল, 10 কেজি আসেনি। এই যে সাপ্লাই চেইনের একটা সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতাটা সবচেয়ে বেশি আমাদেরকে বাধাগ্রস্ত করে। আর স্থানীয় পর্যায়ে মানে উপজেলা কৃষি সম্প্রসারণ কিংবা উপজেলা পর্যায়ে কোনো উদ্যোগ না থাকার কারণে পণ্যের দামটাও বেড়ে যায়।
এমনিতে যে আরো একটা যে সমস্যাটা হয় যে আমাদের দেশে এখন পর্যন্ত নিরাপদ উৎপাদন বিষয়ে কোনো সুনির্দিষ্ট কারিকুলাম না থাকার কারণে আমি হয়তো মাকড় দূরীকরণের জৈবিক বা নিরাপদ পদ্ধতিটা জানি না, এটি হয়তো ঝিনাইদহের একজন জানে, কিংবা আমি আবার ছত্রাক দমনের নিরাপদ পদ্ধতিগুলি জানি। এখন এই সমন্বয়টা নেই, না থাকার কারণে উৎপাদন ব্যয়টা বেড়ে যায়। উৎপাদন কাঙ্ক্ষিত উৎপাদন যখন আমরা পাই না, তখন উৎপাদন ব্যয়টা বেড়ে যায়। এই জায়গাটা আমার মনে হয় যে সরকার একটা উদ্যোগ নিতে পারে যে একটি কারিকুলাম নিয়ে আসা, যে কারিকুলামটা যদি নিয়ে আসা সম্ভব হয় তাহলে উৎপাদন ব্যয়টা কমে যাবে। আর উৎপাদন ব্যয়টা যখন কমে যাবে তখন ভোক্তার পরিমাণটা বেড়ে যাবে। এই জায়গাটা সমন্বয় হবে। আর একটা দেখা যায় যে স্যার, নিরাপদ কৃষি পণ্যগুলিতে যখন উৎপাদন ব্যয়টা বেড়ে যায় তখন দামটাও একটু বেড়ে যায়। সেই জায়গায় একটু ধনিক শ্রেণী বা অর্থবিত্ত যাদের আছে তারা এর ক্রেতা, গ্রাম বা উপজেলা লেভেলের সাধারণ ক্রেতা পাওয়া যায় না। যখন উপজেলা লেভেলে বা গ্রাম পর্যায়ে ক্রেতা পাওয়া যায় না, তখনও এই পণ্যটা পরিবহনে ব্যয়টা বেড়ে যায়। এখন আমরা যেটা মনে করি যে উদ্যোক্তাদের যদি উৎপাদনের পাশাপাশি স্থানীয় ভোক্তা তৈরি আমরা করতে পারতাম, সেই ভোক্তা তৈরিতে সমাজের সুশীল সমাজ যদি কাজ করতো, যেমন আমরা লোকাল পর্যায়ে স্টার মনে করি, চেয়ারম্যান একজন স্টার, টিউনো মহোদয় একজন স্টার, উপজেলা কৃষি কর্মকর্তা একজন স্টার। তো এই স্টারদের নিয়ে একটি সামাজিক আন্দোলন যদি বা সামাজিক প্রচার প্রচারণা যদি গড়ে তোলা সম্ভব হয়, তাহলে এই বাধাটা অনেকাংশে দূর করা সম্ভব স্যার। আচ্ছা, আমার মনে হয় যে আমরা আবার আপনার কাছে আরেকবার আসবো, যে আপনি যে কথাগুলো বলছেন যে আসলে উৎপাদন পর্যায়ে যে সমস্ত উপকরণ দরকার বা তথ্য দরকার তার একটা সমন্বয় দরকার। আর আপনি বলছেন যে যারা তথ্যটা দেন, যে শিক্ষা কার্যক্রমের ভিতরে নিরাপদ খাদ্যের বিষয়টা না থাকার কারণেও আসলে আপনি বদরুল ভাই আপনি একটু মিউট করে দেবেন। জি স্যার, একটু মিউট করে দেন। হ্যাঁ, এই যে আসলে আপনার ওখান থেকেই হচ্ছিল, পিছন থেকে কেউ আশেপাশে থেকে আবারও আসছে, আপনি একটু মিউট করে দেন, আবার আনমিউট হয়ে গেছে। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ধন্যবাদ। আসলে যেটা বলছিলাম যে আসলে আমাদের উৎপাদন পর্যায়ে উপকরণের যে নিরাপদ খাদ্য উৎপাদনের যে উপকরণ দরকার, সেটার একটা যে সুনিশ্চিত হওয়া দরকার। আপনি বলছেন যেখান থেকে জ্ঞানটা পান, যার কাছে গেলে আপনি সমাধান চাবেন, সেই কৃষি বিভাগ বা বিজ্ঞানী হোক বা সম্প্রসারণ কর্মী হোক, তাদের কারিকুলামের ভিতরে এগুলো না থাকার কারণে তারাও আসলে সবাই এটা সমাধান সঠিকভাবে জানেন না। এই একটা সমন্বয়হীনতা আছে আমাদের। আমরা এগুলো নিয়ে কথা বলছি, আপনার এই কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আমাদের সঙ্গে আবার শিপু হারায় গেছে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাকলি খান। উনি আরেক যোদ্ধা, ওনার ঢাকা শহরে। কাকলি, ভালো আছো তুমি? তো ওনাকে আমরা চিনি, আরো 2-4 বার আমাদের অনুষ্ঠানে আসছিলেন। উনি ঢাকা শহরে ওনার একটা বিপণন কেন্দ্র আছে নিরাপদ খাদ্যেরই, শুধুমাত্র নিরাপদ খাদ্যের। আমরা আজকে আপনার কাছে কি যদি আমরা শুনি, আমরা শিপুকে হারাই ফেলতেছি, সেই গল্পটা শুরু করেছিল, যে আপনার একটু গল্পটা বলবেন যে আপনি আসলে কিভাবে শুরু করেছিলেন এবং এখন কি পরিস্থিতি আছে। জি, ধন্যবাদ। আমি এখন শিল্পকলা, মানে মিঠুন ভাই এমন সময় আমাকে বলেছে প্রোগ্রামটার কথা, শিল্পকলা একটা প্রোগ্রামের মধ্যে থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে লাইভে এসেছি। অনেক ধন্যবাদ। আমি শুদ্ধ কৃষির কার্যক্রম শুরু করি এখন তো আজ থেকে 12 বছর আগেই, 12 বছর হবে, এবছরই 12 বছর পড়েছে। 12 বছর আগে আমার ফুপু মারা যান। ফুপু, যিনি আমার শাশুড়ি ছিলেন, তার দুটো কিডনি ড্যামেজ হয়ে এবং আইসিইউতে ছিলেন 17 দিন। উনি খুব মানবিক মানুষ ছিলেন। উনি একাধারে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন, কলেজের টিচার ছিলেন, আবার উনাকে আমি দেখেছি মানবিক বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত। কিন্তু মাত্র 66 বছর বয়সে আসলে উনি মারা যান, 17 দিন আইসিইউতে যুদ্ধ করার পরে।
তখন মারা যাওয়ার পরে আমি মানে আমার খুব প্রিয় এবং তার তো কোনো মেয়ে সন্তান ছিল না, আমাকে নিজের মেয়ের মতো সে ভালোবাসতো। সে চলে যাওয়াটা আমি আসলে মেনে নিতে পারছিলাম না। তো তখন আমার চাচা আছেন, আপনারা হয়তো নাম শুনবেন, ডক্টর প্রফেসর এসআর খান, হার্ট স্পেশালিস্ট। তা আমি আমার চাচাকে বললাম যে চাচা, ফুপু তো মারা গেল, আমরা জানতেও পারলাম না যে তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেল, কিভাবে কি হলো কিছু তো বুঝতে পারছি না। তো তখন চাচা আমাকে বলল যে দেখ, তোরা তো জানিস শুধু খাবারে ফরমালিন, ততদিনে আমরা একটা জিনিস শুনেছি, পেপার পত্রিকায় দেখতাম যে খাবারে ফরমালিনের অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে। আসলে তার আগেও যে কি কি কীটনাশক বা পেস্টিসাইড ব্যবহার করা হয় সেটা তো আমাদের জানা ছিল না। তো তখন চাচা আমাকে বলল যে আমাদের প্রতিনিয়ত আমরা যে খাদ্যটা গ্রহণ করছি বা যে খাবারটা নিচ্ছি, সেই খাবারে মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগের একটা প্রধান কারণ, যে কারণে ঘরে ঘরে কিডনি ক্যান্সার, লিভার সিরোসিস রকম জটিল অনেক রকম রোগ হচ্ছে। এবং মানুষ মানে এই যে তুমি যেমন তোমার ফুপুকে হারালে, এরকম অনেক কাছের মানুষ আসলে চলে যাচ্ছে। তখন আমার ভেতরে একটা উপলব্ধি মানে কাজ করলো যে আমার ফুপু তো চলে গেছে, কিন্তু আমি আমার পরিবারের অন্য সদস্যদেরকে হারাতে চাই না। এই না হারানো থেকেই আসলে নিজের পরিবারকে নিরাপদ খাবার দেব, ওই নিরাপদ খাবার খোঁজের সন্ধানে আমি তখন বেরিয়ে পড়লাম। এবং একটা সময় ওই নিজের পরিবারকে নিরাপদ খাবার দিতে থাকলাম, পাশাপাশি আমার আত্মীয় স্বজন যারা আমার বাসায় আসে, বন্ধু বান্ধব আসে, তারা আমাকে বলে যে অন্য বাসার খাবার মানে বাজারে যে খাবারটা খায় আর তোর বাসার খাবারের মধ্যে অনেক পার্থক্য পাই। তো তখন তারাও আগ্রহ দেখাতে লাগলো। একটা পর্যায়ে তারা আমাকে উদ্বুদ্ধ করলো যে আমাদেরকেও এনে দাও, কিন্তু সেটা আসলে সম্ভব হয় না। তখন আমি মনে করলাম আমার ভিতরে আমার ফুপুর জন্য কিছু করার ইচ্ছে সবসময় কাজ করছিল, কি করা যায়। সেখান থেকে আমি মনে করলাম যে আমার ফুপু তো মারা গেছে, যারা কিডনি পেশেন্ট ডায়ালাইসিস করছে বা কিডনি বা ক্যান্সারের পেশেন্ট কেমো দিচ্ছে, কেমোর পরে তাদের নিরাপদ খাবারটা খুব প্রয়োজন। আমি আমার ফুপুর জন্য কিছু করতে চাই। এখন আমি যদি একজন কেমো পেশেন্টকে বা একজন ডায়ালাইসিসের পেশেন্টকে ডায়ালাইসিসের পরে নিরাপদ খাবারটা দিতে পারি, তাহলে হয়তো কিছু একটা করা হবে। এই থেকেই আসলে আমার শুরুয়াতটা, যদি অনেক বড় সময় নিলাম আমি, কিন্তু শুরুটা বড় এভাবেই সময় কিন্তু আমি করেছি। তুমি একটু থাকো, আমরা একটু শিপু আমারও নাই, তুমি আমাদেরকে একটু বলো যে এই যে তুমি যে শুরু করেছো, এখন তোমার যে বিস্তৃতি হয়েছে, এইটার আসলে তুমি তুমি যে নিরাপদ খাদ্য দিচ্ছ, তোমার দোকানে গেলে যে মানুষ নিরাপদ খাদ্য পাবে, তার কিভাবে তুমি এটা নিশ্চিত করছো? আমরা 11-12 বছর কাজ করাতে আমাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। যদি বলেন আমাদের বাংলাদেশে, তো আপনারা আরো এই বিষয়ে অভিজ্ঞ বা আপনাদের অভিজ্ঞতা আছে, যে ওইভাবে সার্টিফিকেশনের কোনো আমাদের আসলে আমরা এইরকম কোনো কিছু এখন আমাদের দেশে নেই। এখন যেটা হয় যে আমরা যে কৃষকের কাছে পণ্য নিচ্ছি, তুমি সেই যখন এলাকার নিরাপদ তুমি যখন নিরাপদ বলছো, আমরা ওটাকেই সার্টিফিকেট হিসেবে ধরে নিচ্ছি। এখন তুমি না না, সেইটাকে আমি যে শুধু নিরাপদ নিরাপদ, বলছি বলেই না, আমি নিরাপদ বলছি বলেই না, সেই নিরাপত্তের একটা গ্রহণযোগ্যতা অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। যেমন মাঠ পর্যায়ে আমরা কিন্তু জানতে পাচ্ছি যে কোন কৃষক নিরাপদ খাবার করছে, কোনটা করছে না। 12 বছর 11 বছর কিন্তু অনেক লং সময়, অনেক বড় সময় এটা। এখন আমরা যেমন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, আপনার তাদের যে কার্যক্রম, তাদের যে কৃষকদেরকে নিয়ে তারা যে সংগঠিত করছে, তাদের কৃষকরা কে নিরাপদ গুড় করছে, কে নিরাপদ ধান করছে, সেটা কিন্তু আমাদের এখন আমাদের একটা জানা বোঝার মধ্যে চলে এসেছে। আবার উন্নয়ন ধারা দীর্ঘদিন ধরে কাজ করছে, এরকম বিভিন্ন এনজিও কাজ করছে, আমরা এনজিওদের কাছ থেকেও নিচ্ছি। ব্যক্তি উদ্যোগে যেসব কৃষকরা কাজ করছে, কৃষি অফিসাররা সহযোগিতা করছে, তাদের মাধ্যমে আমাদের আসলে একটা মালা তৈরি হয়ে গেছে। না চাইলেও এটা অদৃশ্য মালা বলতে পারেন, কিন্তু আমাদের এই নেটওয়ার্কটা তৈরি হয়ে গেছে। সেখান থেকেই আসলে আমরা কালেক্ট করছি। আমরা কন্ট্রাক্ট ফার্মিং করছি, যেমন আমি নিজের বেলায় নিজে কন্ট্রাক্ট ফার্মিং করছি। স্থানীয় কৃষকদের কৃষি অফিসারের সহযোগিতা নিচ্ছি, অর্গানিক নিয়ে যারা কাজ করছে তাদের সহযোগিতা নিচ্ছি, অভিজ্ঞ মানুষদের পরামর্শ নিচ্ছি। এইভাবে একটা নেটওয়ার্ক আমাদের তৈরি হয়ে গেছে। অর্থাৎ এটা একটা সুখের খবর যে তোমার নিজস্ব, আর একটা দুইটা সুখের খবর। একটা হলো তোমার একটা যে অদৃশ্য মালা তৈরি হয়েছে, দৃশ্যমান মালাই তৈরি হয়েছে, যে কার কাছ থেকে তুমি নিতে যাবা, কে উৎপাদন করতেছে সঠিক সেটা তোমার জানা হয়ে যাচ্ছে। সেটা উন্নয়ন ধারা হোক, অথবা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড হোক, অথবা আর একটা এনজিও হোক, তাদের মাধ্যমে, কারণ তারা যেখানে ফ্যাসিলিটি করতেন। তারপরে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে শুধু ব্যক্তিগত কৃষক নয়, এই কৃষকদেরকে সহায়তা করার জন্য
কিছু কিছু এই বেসরকারি সংস্থাও আসলে কাজ করছে এদেরকে সংগঠিত না করার না, আসলে তারা খুব খুব প্রশংসনীয় কাজ করছে, এই যে এনজিও বা বিভিন্ন, কারণ আমরা ব্যক্তিগতভাবে বলি, আমরা যারা নিরাপদ খাবার নিয়ে কাজ করছি, এটা আসলে বিশাল ভর্তুকির একটা ব্যাপার। এখানে সবাই এসে অনেকেই কাজ করছে, কিন্তু শেষ তারা দাঁড়াতে পারছে না, হারিয়ে যাচ্ছে। অনেক উদ্যোগ কিন্তু ইতিমধ্যে হারিয়ে গিয়েছে কি কারণে কোভিডের। কারণ হচ্ছে কি, যে নর্মাল বাজারে যে জিনিসটা আপনার 20 টাকা, আমাদের প্রোডাক্টের দাম অটোমেটিক এটা 25-30 টাকা, দাম একটা অনেক বড় বিষয়। আর এই কোভিড কিন্তু আপনার যারা নিরাপদ খাবার নিয়ে কাজ করছিল তাদেরকে কিন্তু বড় একটা ধাক্কা দিয়ে গেছে। কোভিডে মানুষ নর্মাল ক্রয় ক্ষমতা, যে পণ্য কেনার যে তাদের ক্ষমতা ছিল, সেটাই তারা এখন পাচ্ছে না। সেখানে তারা নিরাপদ কি, তাদের আসলে খাদ্যের প্রয়োজন, নিরাপদ অনিরাপদের মানে তাদের যে বাজেটের একটা বিষয় আছে, বাজেটটা আসলে তারা আমরা এই জায়গাটা বুঝতে পারছে না। আমরা এই জায়গাটা মূল্যের জায়গাটা একটু আসবো, মূল্যের জায়গাটা আসবো। জি, জি। আমরা একটা শিপু হারায় যাচ্ছে আবার শিপু ফেরত আসছে, তার গল্পটা একটু মানে আবার একটু শুনে আসি। তুমি কোথায় আমি রাখছিলে? আমি খুবই দুঃখিত, আমাকে যদি একটু ছেড়ে দেওয়া হয়, কারণ আমি একটা প্রোগ্রামের ও মধ্যে আচ্ছা এসেছি, ওখানে আচ্ছা, আমার দাঁড়াও, তাহলে তাহলে তুমি একটু শিপু একটু আসবে, দাঁড়াও, তোমার একটু সময় আছে আরো। মানে কাকলি, তুমি আমাদেরকে একটু বলো যে যে এই যে তুমি বললা মূল্য বেশি, আমরা যেটা শুনছি এখন, আমরা যেটা, যারা বিজ্ঞানী আছেন, যারা এটার এই যে ইস্পাহানি বা কৃষি গবেষণা ইনস্টিটিউট, এনাদের মুখে শুনেছি যে এইগুলোর তো আসলে মানে মূল্য কম, উৎপাদনের যে উপকরণটার মূল্য কম, তাহলে এবং উৎপাদিত পণ্যেরও তাহলে মূল্য কম হওয়ার দরকার। কারণ তুমি যে প্রচলিত যে না সমস্ত না, আমি শুধু একটা উদাহরণ দিতে চাই। এখন খেজুরের গুড় নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে বাজারে 180 টাকা গুড় পাওয়া যাচ্ছে, কিন্তু কয় কেজি রস জাল দিলে 1 কেজি গুড় হয়, এবং সেই রস জাল দিতে কতগুলা কাঠ লাগে, এটা যদি আমরা সাধারণ জনগণ বোঝার চেষ্টা করি, তাহলেই বুঝতে পারবো যে 180 টাকায় গুড় না, রঙই পাওয়া যায়। আমি শুধুমাত্র তোমাকে, আমরা আমি যারা খেজুরের গুড়ের উদাহরণটা না, আগে আমরা বেগুন, পটল, টমেটো এগুলোর উদাহরণ দিয়ে শুরু করি, কথা বলি। না, এটার এইগুলোতে উদাহরণ যদি প্রোডাকশন, নিরাপদ, আমাদের তো প্রোডাকশন খরচ বেশি পড়ে যায়, কি করে, অবশ্যই এটা আমাদের তো আরো প্রোডাকশন কম খরচ। পড়ার কথা, আরো কম পড়ার কথা। বিজ্ঞানীরা বলছেন যে এই সমস্ত উপকরণের দাম কম, বরঞ্চ তারা বলছেন তাই উৎপাদন খরচ কম হওয়ার কথা, তাহলে পরে কেন কিন্তু মানে দিনের পর দিন মাটিতে যেভাবে পেস্টিসাইড ব্যবহার করা হয়েছে, যেভাবে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে, আজকেই যদি সেখানে আমরা পেস্টিসাইড মুক্ত করতে যাই, সেই মাটির উর্বর ক্ষমতা ফিরিয়ে আনতে তো 3-4 বছর লেগে যায়। এটা তো এটার সাথে বিজ্ঞানীদের তো না, বিজ্ঞানীরা তো সে সমস্ত জায়গাতেই এই গবেষণা করে বলছেন আর কি। ফলে আমার মনে হয় যে এই জায়গাটা তোমাদের একটু ভালো করে, মানে তোমাদের যারা উৎপাদক আছে। আমি বিজ্ঞানী না, কিন্তু আমি সবজি কালেক্ট করি, কিন্তু আমার নিজস্ব কন্ট্রাক্ট ফার্মিং আছে, যেখানে আমি বছরের পর বছর আমি ভর্তুকি দিয়ে আমার ফার্ম চালাচ্ছি বছরের পর বছর। সেখানেও আমি দেখেছি যে আমি প্রথম যখন উৎপাদন করেছি তখনকার থেকে 3 বছর বা 4 বছর এসে সেটা ফলন আমি অনেক বেশি পেয়েছি। অবশ্যই 3 থেকে 4 বছর আমরা সময় দিতে কিন্তু হবে। তোমার উৎপাদন প্রক্রিয়াটা কি আছে, তুমি কি আসলে, আমরা কিন্তু দুইটা জায়গায় একসঙ্গে করতেছি না। অনেকে অর্গানিক করার চেষ্টা করতেছেন, অর্গানিক যখন হয়ে থাকে তখন আসলে কিছুটা উৎপাদনটা কমে যেতেও পারে, যাবে, না, আমি আমার ফার্ম ধারণা যেটা যাবে। সেটা অর্গানিকই চেষ্টা করছি। আমাদের ফার্ম যেটা জৈব সারই ব্যবহার করছি আমরা, কোন রকম আপনার মানে বালাইনাশক, তারপরে জৈব কৃষির যেটা সেটাই আমরা করছি। আমরা তো আসলে কোনো পেস্টিসাইড বা রাসায়নিক সার ব্যবহার করছি না, যে কারণেই আমার উৎপাদনটা কম। কিন্তু 4 তাহলে বছর পর আমার প্রথম প্রথম ফুলকপিটা যখন হতো তখন এতটুকু হতো, 4 বছর পর ফুলকপিটা কিন্তু তখন সাইজে অনেক বড় হলো। আমি আমার নিজের জমি থেকে, আমি নিজে করছিলাম সেটা থেকে বলতে পারি। আচ্ছা, যাই হোক, আমাদের আমাদের কথাটা হলো যে আমরা আজকে মূলত আলোচনা করছি অর্গানিক, অবশ্যই একটা নিরাপদ খাদ্য, অর্গানিক যেটা শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা অবশ্যই নিরাপদ খাদ্য, এবং অর্গানিক নিয়েও অনেক কথা রয়ে গেছে যে অর্গানিক হলে আসলে উৎপাদনটা কমে যাবে, এটা কমে, স্বাভাবিকভাবে কমে যাবে, কারণ আসলে যে যে কৃত্রিম সারটার কথা হচ্ছে সেটা যদি ব্যবহার না হলে পরে উৎপাদনটা কম হওয়াটা স্বাভাবিক। যদিও সেটারও বিকল্প চিন্তাধারা আছে, তুমি যে আসলে বলছো ফুলকপি এতটুকু না, থেকে আসছে। প্রোডাক্টের দাম বাড়ার কিন্তু আরেকটা কারণ আছে, আমি একটু বলি। প্রোডাক্টের দাম বাড়ার আরেকটা কারণ আছে, আমরা যারা নিরাপদ খাবার নিয়ে কাজ করছি, আমরা তো সংখ্যায় খুব কম। যেমন আপনার কাউরান বাজার নিরাপদ খাবারের যেমন একটা কাউরান বাজার যেমন সব প্রোডাক্টের একটা ডিপো, আমাদের নিরাপদ খাবারে কিন্তু এরকম ডিপো নেই। ব্যক্তি উদ্যোগে আমাদেরকে কিন্তু বিভিন্ন ভাবে সংগ্রহ করতে হচ্ছে।
সেই এটা সন্দেহের একটা কারণে বড় কিন্তু আমাদের প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে। এই যে আমাদের যদি এটা এই কারণ বাজারের মতো একটা ডিপো থাকতো তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টের দাম এটা অনেকখানি কমে যেত। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা। আতাউর রহমান মিটন, আমার মনে হয় যে আমরা পলিসি মেকার যারা নীতি নির্ধারক আছেন তাদের সঙ্গে কথা বলতেই পারি যে নিরাপদ খাবারের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে সারা দেশ থেকে যে সমস্ত নিরাপদ খাবার উৎপাদিত হয় সেগুলো যদি বিভিন্ন জায়গায় ডিপোর মাধ্যমে যদি যাইতো, এরকম যদি পাইকার যারা কাউরান বাজারের মতো বাজার তৈরি হতো, তাহলে পরে হয়তো অতটা তোমারও সার্টিফিকেটের খোঁজ করতে হতো না। যারা কৃষক পর্যায়ে পৌঁছাতে পারছে না তারা হয়তো সেই ডিপো থেকে কিনে নিয়ে এসে তারা বাজারজাত করতে পারতেন। এবং নিজস্ব যে কি শব্দটা করছে মালা, আমরা ভ্যালু চেন ইংরেজিতে ব্যবহার করি, তো মালাটা আমার কাছে ভালোই লাগলো আর কি শব্দটা আর কি। এই মালাটার ওই জায়গাটা একটা 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 বিড ওই জায়গাটা হতে পারে আর কি, যে ওই যে একদম। চেনের আমি মনে করি কি, একটা মিনিট আমি কথার মধ্যে কথা বলি। আমি মনে করি বাংলাদেশে অনেক অর্গানাইজেশন কাজ করছে, কিন্তু বিসেফ ফাউন্ডেশনের পরে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা মানে সবসময় আমার কাজ করে যে তারা সবসময় এই আমাদের যে বিচ্ছিন্ন যে মুক্ত, আমি মনে করি জায়গায় জায়গায় যে মুক্তগুলা ছিটিয়ে আছে সেই মুক্তগুলাকে আসলে বিসেফ ফাউন্ডেশন চাইলে একটা মালা তৈরি করে যেটা দৃশ্যমান না দৃশ্যমান করতে পারে। এবং বিসেফ ফাউন্ডেশনের মিঠুন ভাই অত্যন্ত যোগ্য একজন মানুষ। আমি মনে করি মিঠুন ভাই এই কাজটা করতে পারে। আপনারা তার মাথার উপরে ছায়া হয়ে আছেন। মানে আমরা যারা আসলে ভাসমান হয়ে বেড়াচ্ছি, আমাদেরকে একটা জায়গা দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটা বিসেফ ফাউন্ডেশন হতে পারে। আমরা আমরা খুবই তোমার এই যে বিসেফ ফাউন্ডেশনের প্রতি তোমার যে আস্থাটা আছে, এই আস্থাটার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেটার জন্য যে আমরা আসলে তুমি যেটা বলছো যে আমরা তোমরা যে ভাসমান মুক্ত আছো, আমরা কিন্তু সেই চেষ্টাই করছি যে এই যে একজন উৎপাদক একটা জায়গাতে আছেন, তারপরে উৎপাদকের জায়গায় আরো এই যে মাঝখানে উৎপাদকদের সাথে কাজ করার মতো শিপু আলী আছে, বা ওইখানে ওই ধরনের যারা উৎপাদকদের সমন্বয়কারী বদরুল হায়দার ব্যাপারী ভাই ছিলেন নাই, ওনারা আছেন। এই সব জায়গাতে এই ধরনের মুক্তদেরকে একখানে নিয়ে এসে ওই যে মালাটা তৈরি করা এবং মালাটার পিছনে ক্লিপ হিসেবে কাজ করার জন্য ফাউন্ডেশন কাজ করার চেষ্টা করছে, যাতে করে সবাইকে নিয়ে একসঙ্গে আমরা রাখতে পারি। আমরা এটার জন্য পলিসি মেকারদের সঙ্গে কথা বলছি। তোমরা আমাদের সাথে থাকলে আমরা অবশ্যই সেটা করতে মানে সফলতা অর্জন করব। আমি আসলে কিছু শুনতে পাচ্ছি না, হঠাৎ করে বুঝতে পারছি না, কোনো কিছু শোনা যাচ্ছে না। তাহলে তো কি করব, আমি অনেক দূরের থেকে বলতেছি, তো কানাডা থেকে বলতেছি, তো এই জন্য শুনতে পাচ্ছি কথা শোনা যাচ্ছে না। ওকে, আচ্ছা, কাকুলিয়াপাকে দুটো প্রশ্ন করেছিল। একটা হলো আপনার ঠিকানাটা কোথায়, একজন দর্শক জানতে চাচ্ছেন, রুজবেল্ট ভুইয়া। আর একজন জানতে চাচ্ছিলেন যে আপনার উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার পদ্ধতিটা কি। আমার কথা কি শোনা যাচ্ছে? আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি জি, কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমি আসলে করতে পাচ্ছি না। আমার দোকানের অ্যাড্রেসটা আমি বলি, 61 গ্রিন রোড, গ্রিন ভিলা। আমি মনে হয় অ্যাড্রেসটা লিখে দেবো মিটন ভাই, ওখানে আপনি পরে দিয়ে দিতে পারেন অ্যাড্রেসটা। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমি আসলে কথা শুনতে পাচ্ছি না, যে কারণে আমি সরি বলে বিদায় নিতে চাচ্ছি, কোনো কিছু শুনতে পাচ্ছি না। আমরা একটু শিপুর কাছে আবার একটু ফেরত আসি আর কি। শিপু, অনেক ধন্যবাদ, তুমি অনেক যুদ্ধ করে আজকে থাকার জন্য যুদ্ধ করেছো আর কি, এই যোদ্ধাদের দিয়ে আলোচনার মধ্যে আর কি। তো তুমি একটু যেখানে রেখে গেছিলে একটু আমাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করো। মাঝখান থেকে আমি একটু বলে নেই, তোমার জন্য প্রশ্ন করে নাই, মানে এই বিষয়ে শুধু আলোচনার সঙ্গে তোমার মতামত চেয়েছেন একজন আমাদের শাকিল আহমেদ সাহেব, যে উনি বলেছেন 50টি চারার মধ্যে 25টি করেছিলাম উপকারী অণুজীবের সংমিশ্রণে, মানে মাইক্রোবিয়াল কিছু একটা ব্যবহার করেছেন আর কি 25টা। তার মধ্যে উনি বলছেন যেটা অণুজীব দিয়ে করা হয়েছিল অর্থাৎ মাইক্রোবিয়াল কিছু, সেইগুলোর ফলন বেশি হয়েছে এবং দ্রুত বৃদ্ধি পেয়েছিল। এই বিষয়ে শিপু ভাইয়ের মতামত, ফলে তোমার গল্পের মধ্যে তুমি সেটাও নিয়ে আসতে পারো। আমার মনে হয় যে এই যে একজন আসার কথা বলছে, যে কোথায় গেল মেয়েটা, সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার একটা আশার বাণী শোনাচ্ছে যে তারা মাশরুম খাওয়া শুরু করেছে, এবং সেই সাথে তারা কিছু এন্টারপ্রেনিয়র যাই হোক আর কি,
আজকালকার শব্দ বের হয়ে গেছে এগপ্রেনিয়র, একটা টিম কাজ করা শুরু করতে যাচ্ছি কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে। এটা খুব ভালো কথা, কিন্তু আমরা সোনিয়া আক্তার মনে হয় আমার ভাতিজি মনে হয়, আমাকে কাকু বলতেছে, আমার গ্রামের খুব সম্ভবত আর কি, ওর নাম সোনিয়া, এখন এই সেই কিনা আমি এখনো বুঝে উঠতে পারতেছি না। তো যাই হোক, কথাটা হলো যে এটা সোনিয়া আক্তার প্রতি আমাদের ধন্যবাদ যে তোমরা শুরু করতেছো এটা করার। তবে আমরা মনেই করি যে তোমরা যেহেতু ন্যায্য মূল্য এবং সেই সাথে যদি নিরাপদ খাদ্য উৎপাদন এবং ব্যবহারের জন্য প্রচেষ্টা হোক, তাহলে পরে আমার মনে হয় সেটা আমাদের জন্য, জাতির জন্য আরো বেশি মঙ্গলকর হবে। তো আমরা শিপু, তুমি বলো, আর শাকিল আহমেদের কথাটা তুমি সেটার একটু, যদি তোমার মতামত থাকে এখন বলার মতো, তুমি সেটাও বললো। শাকিল আহমেদের মতামত ওটা মনে হয় যে বদরুল ভাইকে বললো না আমাকে বললো স্যার? তোমাকে বলেছে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ স্যার। আমি যেটা বলতেছিলাম শাকিল ভাইয়ের কথাই করি, এখন নতুন নতুন অনেক প্রযুক্তি তোমার গল্পটা আগে বলে নাও, তোমার গল্পটা শোনাটা আমাদের আজকে বেশি জরুরি, এটা বলে তারপর তুমি শাকিলের কথাটা জবাব দিও। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তারপর 2005-এ আমি নিজে টিস্যু কালচার ল্যাব দিই। তখন টিস্যু কালচার থেকে মাদার কালচার করি, বাণিজ্যিক বীজ করি। যেটা হলো বাণিজ্যিক বীজে কেটে দিলেই 7 থেকে 10 দিনে মাশরুম বের হয়। সেটা দেখে আমার আসলে খুবই লাগলো যে আমাদের দেশে যেহেতু এত লোকজন পুষ্টিহীনতায় ভুগতেছে, মাশরুমে যে এত পুষ্টি, যে মানুষের শরীরে যে 6টা উপাদান ভিটামিন, মিনারেল, খনিজ, কার্বোহাইড্রেট, শর্করা, চর্বি সবকিছুই মাশরুমে আছে, এবং আমার মা যেহেতু এটা খেয়ে দেখতেছে দিনকে দিন ডায়াবেটিস এবং নানা দিকে তাই সুস্থতা বোধ করতেছে। সেই হিসাবে চিন্তা করলাম যে এটা আসলে আমার একরকম ব্যবসা না, এটাকে সেবা হিসাবেও নিতে পারি। এটা বিশাল একটা সেবা। যেহেতু এটা নিরাপদ একটা খাদ্য এবং এত গুণে গুণান্বিত একটা সবজি, অল্প সময় ঘরে যেকোনো জায়গায় আপনার স্বল্প জায়গায়, স্বল্প পরিশ্রমে, স্বল্প পুঁজিতে এটা করা যায়। এটা সারা বাংলাদেশে যদি করে, তাহলে এই একটা সেক্টর, গার্মেন্টস সেক্টরের কে যে একটা দেশ যেরকম গার্মেন্টস সেক্টর যেমন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অনেকটা সাপোর্ট দিয়েছে, সেটা এই সেক্টরটাও দিতে পারে। সেই দিকে আরো আমার অনেক বেশি আগ্রহ করে। এবং স্যার পর্যায়ক্রমে স্যার আপনার সাথে আমার পরিচয় হয় 2005-এ। ওই সময় আমি তখন রেডিসন তখন নতুন শুরু হয়েছে। সোনারগাঁ, শেরাটন বিভিন্ন হোটেলে আমি মাশরুম সাপ্লাই করতাম। সুপার শপ গুলো আমি তখন আপনার ওইখানে আলোচনা করতে করতে ওরাও অর্গানিক খাবার চাওয়াতে, আপনার সাথে যোগাযোগ করাতে, আপনি আমাকে তখন 2005-এ যশোর এবং নরসিংদী যে এলাকায় নিরাপদ সবজি উৎপাদন হয় সেই সব জায়গায় আমাকে পাঠিয়েছিলেন। যেহেতু আমি মার্কেটিং এর সাথে জড়িত, তখন ওইসব জায়গায় যেয়ে দেখলাম যে নানা রকম তাদের প্রবলেম, তারা মার্কেটিং এ নানা রকম সমস্যা। তখন আরেকটা বিষয় হলো যে বলতেছে আমরা তো আসলে দাম পাই না দেখে আমরা সবজি হিসাবে এমনি সবজি যেরকম বিক্রি করে, তখন আমার মনে আছে ফরমান ফাদটা মনে হয় নতুন আসছিল। সেইটা দিয়ে তারা উৎপাদন করছিল। ঠিক আপনার ইয়েতেও কাকরোল তৈরি করতো নরসিংদীতে, প্রচুর বিশাল, বিশাল ক্ষেত। আমার দেখে আরো আগ্রহ হলো যে এটা নিয়ে ভালো কিছু করা যায়। আসলে আল্টিমেটলি যখন বাস্তবতা দেখলাম যে আসলে যে চাহিদাটা সেটি খুবই সামান্য পরিমাণে নিরাপদ যে সবজির ইসের। আর মাশরুম করাতে যেটা হলো, মাশরুমটার একটা চাহিদা তখন থেকেই 5 থেকে একটা মোটামুটি একটা আলোড়ন সৃষ্টি হলো সারা বাংলাদেশে, যে মাশরুম ইসের জন্য। তখন এটা করতে, করতে দেখলাম যে এটা ভালোই তো, এটা তো খালি ব্যবসা না, এটা বড় ধরনের একটা সেবাও। সেই হিসাবে আমি কাজ শুরু করতে, করতে এখন পর্যন্ত অব্দি আছি। কিন্তু সবচেয়ে আমাদের এইখানে যেটা গেলে এখন আমাদের দেশে প্রায় 1,20,000 থেকে 25,000 লোকজন আছে যারা মাশরুমের সাথে জড়িত। আর এই করোনা কালীন পরে এর ভিতরে একটা মাশরুম একটা ধমকা খেয়ে গেছিল যে অত প্রচারণা নাই দেখেতে কি করে করোনা কালীনের সময় আবার মাশরুমের একটা ভালো বাজার তৈরি হয়েছে। আমাদের যেটা করলাম এর ভিতরে আমি কয়েকটা প্রোডাক্ট করলাম, যে শুধু মাশরুম উৎপাদন করি, মাশরুম উৎপাদন করে যে কাঁচা মাশরুমটা বিক্রি করলে আমার একটা ভালো একটা লাভ হয়। যখন আমি হোটেল গুলায় দেই সেটা একরকম দাম, বাজারে দিলে একরকম। তখনও একটা সমস্যা হতো যে আফটার সেল, মানে বিক্রি করে তারা টাকা দিবে দোকানদাররা, সেরকম অনেক রকম সমস্যা হয়ে গেল। তখন আমি দেখলাম যে আসলে আমার মার্কেটে অনেক টাকা পড়ে থাকে,
সেই এইভাবে তো বিক্রি পচনশীল জিনিস পচে গেলে সেটা ফেরত দিচ্ছে, অনেক সময় আগ্রহ নাই। আমি বললাম যে না এইভাবে করা যাবে না, সেই হিসাবে আমি বাই প্রোডাক্ট করলাম মাশরুমের। মাশরুমের আচার, মাশরুম দিয়ে বিভিন্ন বিস্কিট, চানাচুর, তারপর জুস, নানা রকম বাই প্রোডাক্ট আমি চলে গেলাম। আর ভ্রাম্যমান কিছু মাশরুম ফ্রাই সব দিলাম, বা এটা খুব ভালো চললো দেখলাম। যেমন বিভিন্ন তারপর মেলাগুলো 2004-এ আমি প্রথম মেলা করি গুলশানে। ওই সময় দেখলাম যে মোটামুটি মাশরুমের একটা মেলা করে ভালো হয়। তা প্রতিটা এসএমই মেলা সারা বাংলাদেশে মেলা শুরু করলাম। সেটাই দেখলাম যে আমার প্রোডাক্ট একটা ভালো একটা দিক চলে আসছে। তারপর করতে, করতে দেখলাম যে আমাদের যেটা হলো এর পাশাপাশি আমাদের যারা মাশরুম চিনে অধিকাংশ লোকজনই হলো যে বিদেশ থেকে আসছে, বিদেশে যাওয়া আসা আছে। সেই হিসেবে ওরা সবাই চায় যে বাটন মাশরুম। যেটা উপলব্ধি করলাম ২০১২ র দিকে যে না বাটন মাশরুমটা আ দ দরকার। যেহেতু চাহিদা প্রচুর পরিমাণে সার্ভে করলাম যে প্রচুর পরিমাণে আমাদের দেশে এই ক্যানিং সিস্টেমে আসে। ওইটা হলো যেটা আসে খোঁজ নিয়ে দেখলাম বিভিন্ন জায়গায় যে যেটা বাজারে বিক্রি হয় না ওইটাকে প্রিজারভেটিভ দিয়ে বাংলাদেশে তৈরি হচ্ছে। তাহলে অনিরাপদভাবেই বাংলাদেশে আইসা এটা খাচ্ছে। তাতে আর উপকারের চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই হিসাবে আমি আবার বাটন মাশরুমটা নিয়ে আলোচনা করলাম যে কিভাবে কি করা যায়। না আমাদের যা সাভার মাশরুম সেন্টার নিয়ে কাজ করছি এখন বলল ওরা বাটন মাশরুম নিয়ে ওইভাবে করে না। তখন 2015 লাস্টে আমি ডক্টর নীরজ চন্দ্র সরকার ওনার সাথে কথা বলে আমি ইন্ডিয়া যাই। ইন্ডিয়া সোলানে করি। ওইখান থেকে ট্রেনিং নেই। তারপর একটা ইন্ডাস্ট্রিতেও 18 দিন থেকে কিভাবে বাটন মাশরুমটা নতুন যেহেতু একটা টেকনোলজি ওইটা নিয়েও কাজ করতেছি। এর ফাঁকে, ফাঁকে আমি যেটা করেছি সবসময় আমি সবজি, আমি কৃষি কাজের সাথে জড়িত ছিলাম সবসময়। স্যার গিয়েছিলেন যেটা নারায়ণগঞ্জে একটা প্রজেক্ট করেছিলাম ১৩০ বিঘার একটা ওইখানে আমি কিছুটা অংশ আ আ যেটা নিরাপদ খাদ্য কিভাবে তৈরি করে সেভাবে করার জন্য। আম তারপর আমি এর ভিতরে ২০১৬ র লাস্টে ১৭ দিকে আমি ইন্ডিয়া যাই। ইন্ডিয়া যেয়ে একটা নিরাপদ খাদ্য কিভাবে উৎপাদন করে ওদের সেমিনার হয় হোল ইন্ডিয়া নিয়ে হারিয়ানাতে। হারিয়ানায় একটা ট্রেনিং নিই যেটা কাকুলি আপা যেটা বলল যে আসলে প্রোডাক্টের দাম অনেক বেশি যায়। আমরা আসলে অনেক টেকনোলজি জানি না বিধায় দেখলাম। ওইখানে আপনার গরু প্রস্রাব এবং গোবর, তারপর মাটি, ভেষণ এই যেটা জৈব পদার্থ দিয়ে ওরা কীটনাশক থেকে শুরু করে একদম পেস্টিসাইড সবকিছু ওরা করে রাসায়নিক বাদ দিয়ে অর্গানিক ভাবেই তারা তৈরি করছে। তারপর আমি আরেকটা খবর পাই যে এই জিনিসটা এক্সপোর্ট করতেছে যে অর্গানিক প্রোডাক্ট তৈরি করে সেটা গুজরাটে। পরে আমি গুজরাটে যাই। গুজরাটে যেয়ে আমার সাথে একজনের পরিচয় হয়। মর্তুজা পাটেল। এখন উনি হলো গ্রিন হাউস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। উনি গ্রিন হাউস, নেট হাউস এগুলো করে। তখন উনার এইখানে ৫০ একর একটা প্লান্ট ওইখানে ঘুরিয়ে দেখলো। আমি দেখলাম যে সব শসার একরকম সাইজ এবং কালার। সেটা আসলে খুব দেখেই মনে হয় যে কচকচা করে খায়। অর্গানিক জিনিসের। প্রোডাকশন কস্ট খুবই কম। আমরা যেটা হলো আমাদের এখন যেটা দরকার স্যার কাকুলি আপা যেটা বলল, বদরুল ভাই আমার অনেক কথাই বদরুল ভাই, কাকুলি আপা বলে ফেলছে। আমরা যদি সমন্বিতভাবে সবাই একসাথে কাজ করি, তখন আমাদের এই সেক্টরটাকে যে অর্গানিক খাবার যেটা বলছে সেটা আম তৈরি করা সম্ভব। যেমন বাংলাদেশে আরেকজন কাজ করে রহমত ভাই। উনার সাথে আমার একবার কথা হয়েছে ইন্ডিয়া যেয়েই শুনলাম যে উনার যদি সম্ভব হয় আমি মিটন ভাই কখনো উনার সাথে একটু যোগাযোগ করে যদি এই সেক্টরটাকে ওনাকে আনা যায়। বদরুল ভাই চিনে, রহমত ভাইকে চেনার কথা। আ আ আর যেটা আমি বলতেছিলাম যে মাশরুমটা আসলে এখন যেটা হলো আমাদের একটা যে নিরাপদ খাদ্য যদি বলি সেইখানে 100% একটা নিরাপদ খাদ্য। এবং এইটার আমি কাজ করতে, করতে আমি আসলে স্যারকে সবসময় ফলো করি। স্যারকে ২০০৫ থেকে দেখাতে আমি কিছু, কিছু যেহেতু স্যার এক বিজ্ঞানী আমি তো আসলে মূর্খ মানুষ। ওইভাবে কিছু করি না। কিছু, কিছু করতে, করতে বিজ্ঞান কিভাবে করে একটু রিসার্চ করি। করতে, করতে, করতে দেখছি আমার একটা সফলতা ২০১৬ তে আসছে। সেটা হলো মাশরুম উৎপাদনের উপর। কারণ আমাদের দেশে যে মাশরুম উৎপাদন হয় সেটা হলো প্যাকেটে। একটা ছোট প্যাকেটেই করে এবং ২ আঙ্গুল দিয়ে তুলে। আমার টার্গেট হলো লার্জ স্কেলে করা। স্যার একটা প্রোগ্রাম করেছিল আমার সাথে পরিচয় হওয়ার পরে স্যার বলছিল যে এটার একটা সহজ কিভাবে পদ্ধতি করে শাইখ সিরাজকে দিয়ে মনে হয় ভিয়েতনামে দিয়ে একটা প্রোগ্রামও করিয়েছিল স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ। সেই থেকে আমার চিন্তা যে লার্জ স্কেলে কিভাবে করা যায়। হ্যাঁ? এবং এটার উৎপাদন খরচ কিভাবে কমানো যায়। সেটা নিয়ে কাজ করার কারণে এটার স্যারকে আমি আবারও ধন্যবাদ যাই যে আপনার আজকে এই একটা প্রযুক্তি এবং উদ্বোধন করার কারণে এখন একরকম এই বিজ্ঞানটা একরকম হয়ে গেছে। আমি সোলারের নিচে মাশরুম করেছি যেটা হলো ২ হাত দিয়ে উঠাতে হয়। এরকম মাশরুম হয়েছে এবং প্রোডাকশন কস্ট অনেক কমে গেছে।
অনেক কমে গেছে। আমি যেটা করেছি যে সবজি যেরকম বেড করে করে আমিও সেরকম মাশরুমটাও বেড করে তারপর করছি। যেটা প্রোডাকশন কস্ট কমে গেছে, লেবার কস্ট কমে গেছে, প্রোডাকশন লেবার কস্ট এবং মেটেরিয়ালস কস্ট আদার্স সবকিছুই করে দেখেছি যে খুবই কম। এটা আপনাদের সহযোগিতা আমি যেটা সারা বাংলাদেশে আমি ছড়িয়ে যেতে চাই। আমাদের একটু সমস্যা হলো মাশরুমের একজন একটা কিছু যদি করে সেটাকে পরবর্তীতে আরেকজনের বলে দাবি করে করে দেয়। আমার কষ্টের এই জিনিসটা আপনাদের মাধ্যমে আমি এটা প্রচার করে দিতে চাই সারা বাংলাদেশে, সারা বিশ্বে। কিভাবে সহজে মাশরুম করা যায় এবং বৈজ্ঞানিক উপায়। আর আরেকটা বিষয় হলো যে আমরা যে মার্কেটিং যেটা চ্যালেঞ্জ, আমরা আসলে যোদ্ধা, একরকম যোদ্ধাই বলতে পারেন, কারণ 2005 থেকে স্যারের সাথে পরিচয়, সেই থেকেই নিরাপদ খাদ্য কিভাবে খাবো এবং মানুষকে কিভাবে খাওয়াবো এইটা নিয়ে কাজ করতেছি। সেই হিসাবে আসলে এটা অনেক বড় চ্যালেঞ্জ। এখানে আমি দেখেছি মার্কেটিংটা অনেক বড় চ্যালেঞ্জ, যেটা কাকুলি আপার সাথে আমি একমত যে আমাদের কোনো ডিপো নাই, কোথায় বিক্রি করব। আর আমরা যেটা বিক্রি করি সেটা দাম পাই না, মধ্যস্থতা ভোগী যারা আছে তারা নিয়ে নেয়, নিয়ে সেটা চড়া দামে বিক্রি করে, এরকম একটা ব্যাপার। এখন আমাদের যদি একটা আপনার বিএসএফ ফাউন্ডেশনের মাধ্যমে, যেটা হলো আসলে সব জায়গায় আবার নিরাপদ খুঁজে না মানুষ, কম খরচে কোনটায় পাওয়া যায় সেটাই। আর আমরা যদি স্যার যেটা বলছে স্যারের সাথে আমি একমত, নিরাপদ খাদ্য যদি উৎপাদন করে সেখানে প্রোডাকশন কস্ট অনেক কমে যায়। কারণ আমরা হিসাব করি না, যে রাসায়নিক সারের হিসাবটা করি না, লেবার কস্টের হিসাব করি না, কীটনাশকের হিসাব করি না, আদার্স সবকিছু হিসাব যদি করি, যদি প্রোডাকশনও কমে আসে সেইখানে কিন্তু একটা ব্যালেন্স থাকে, একটা লাভের অংশ বেশি থাকে। আমি সেটা নিজে কাজ করতে যে দেখেছি। আর আরেকটা হলো যে আমরা যে জিনিসগুলো আছে আমাদের যারা এই নিরাপদ খাদ্য নিয়ে যারা বিজ্ঞানীরা কাজ করতেছে, এদের নিয়ে আমরা যারা অজ্ঞ লোক আছি কিছু কিছু কাজ করতেছি, এদের নিয়ে বিভিন্ন আলোচনা করে যদি একটা ভালো প্ল্যাটফর্মে নেওয়া যায়, আমার মনে হয় দেশের সকল মানুষই নিরাপদ খাদ্য পাবে। কারণ আমি আরেকটা নিয়ে কাজ করতেছি, আমরা সোলার নিয়ে কাজ করি। আমার টার্গেট হলো একটা প্ল্যান্টে হলো 50 একর জমি আমরা পানি দিই, সেইখানে আমরা লিকুইড ফার্টিলাইজার যেটা তৈরি করি, লিকুইড ফার্টিলাইজার সেখানে আছে গোবর আছে, মূল উপাদান হলো গোবর আর হলো গরুর প্রস্রাব, ভেষণ আছে, গুড় আছে, তারপর আমরা অণুজীব তৈরি করে সেইটা আমরা মাঠে পুরা পানির সাথে এটা দিয়ে দিতে চাই। তাতে আমরা দেখেছি আমি হারিয়ানা না, গুজরাটে দেখেছি তাদের যে এক্সপোর্ট করে, যে এখানে ডিপ ইরিগেশন করে তারপর করছে। আর আরেকটা হলো আমরা যারা এই কাজগুলো করি, আমাদের আসলে অর্থনৈতিকভাবে তো আমরা সচ্ছল না, আর বাংলাদেশ সরকারও আমাদের কথা শুনেও না, যে আমরা একটা রিসার্চ করছি সেইখানে কিছু ফান্ডিং করে দেখুক আসলে যারা উদ্যোক্তা আছে এই উদ্যোক্তাদের কাছ থেকে কোনো কিছু ভালো কিছু আশা করা যায় কিনা। দুই একটা দেখে বদরুল ভাইয়ের মতো লোকজন আছে, আমরা যারা আছি ছোটখাটোই না, তারা যে আজকে মাশরুম নিয়ে কাজ করতেছি 17-18 বছর যাবত, কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা গুলো দিয়ে নতুন কিছু কিছু যদি করতে পারি, সেটা দেশ মনে হয় যে খুব ভালো হবে। এবং অর্থনৈতিকভাবে এই প্রোডাক্ট গুলো মাশরুম এবং নিরাপদ খাদ্য আমরা উৎপাদন করে দেশের অর্থনৈতিক আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করে আমাদের অনেক। এখন কোথায় বিক্রি করো? এখন কোথায় বিক্রি করো? এখন বিক্রি করছি আমি আসলে পুরো ওই যে যখন দেখলাম যে আফটার সেল সিস্টেম চলে করে, যে বিক্রি পচে গেলে ফেরত, ওইটা না করে প্রোডাক্টই করে আমি ঢাকায় বিক্রি, ওদিকে মেন মার্কেটটা হলো ঢাকা। আমি কিছু যারা আছে নারায়ণগঞ্জের লোক আছে, ঢাকার লোক আছে, সাভারের আছে, আমি পাইকারি মাশরুমটা দিই। এবং আমি 2টা পল্লী করেছি দিনাজপুরে, সেখানে প্রায় 180 জন মহিলা আছে। 2টা ট্রেনিং করলাম, 2টা পল্লী, 3 দিন আগে পিকনিকও করলাম মহিলাদের নিয়ে, হ্যাঁ, মাশরুম পিকনিক। এখানে আসলে গ্রামের লোকজন, আর এটা দিয়ে সহজে মানুষ দেখতেছে যে 180 জন উৎপাদক, 180 জন উৎপাদক। আচ্ছা, জি, নাম ট্রেনিং দিয়েছি। উৎপাদক ওইখানে আছে প্রায় 38 জনের মতো উৎপাদক আছে। আচ্ছা, 38 জন। এবং তোমার নিজের উৎপাদন আর ওদের উৎপাদন সবটাই তুমি বাজারজাত করো, না ওদেরটা ওরাই বাজারজাত করে? না না, ওদের আসলে লোকালি তো অত বেশি চলে না দিনাজপুরে, ওরা এখন নিজেরা খায়, অধিকাংশ লোকজন নিজেরা খাচ্ছে। আর বাকিটা আমাকে দেয়, সেটা হলো আবার কিছু জায়গায় জিনিস শুকায়। আর আমি যেটা করলে আমি নিয়ে সেটা ঢাকায় বিক্রি করি, আবার আমি বাই প্রোডাক্ট করি, এইভাবে চলছে। এখন এবং বাই প্রোডাক্ট বিক্রি হয় কোথায়?
বাই প্রোডাক্ট বিক্রি হয় আমার। বড় ধরনের বিক্রিগুলো সাধারণত মেলায় বেশি হয়, কারণ আমি 3 দিনের সবজি মেলায় বিক্রি করছি ৭১,৭০০ কত টাকা জানি সবজি হ্যাঁ, মেলায়। সবজি মেলায় আমার সবচেয়ে বেশি বিক্রির ইয়েটা হলো এসএমএ মেলা, না রাঙামাটি, বান্দরবন, বিভিন্ন জায়গায় বুঝে কোন জায়গায় মাশরুমটা চলতে পারে, ময়মনসিংহ, যে জায়গায় বিভাগীয় এলাকাগুলা আমি মেলা করি। আর এমনি বৈশাখী মেলা, তারপর বাণিজ্য মেলা, এইসব মেলায় আমার বেশি বাই প্রোডাক্টটা এইভাবেই বেশি আমরা যায়। আমরা আর আমরা সাধারণত মানে যাই হোক আর কি, আমরা আসলে এই যে বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হওয়া দরকার। তোমারও আর একটু 5 মিনিট পরে চলে যাওয়া দরকার। আমরা আমি আরেকদিন তোমাকে আরেকটু বলতে চাই স্যার, যেটা বলো হলো বলো। আমাদের এই যে এই জিনিসগুলা সেলের যেটা আমরা আসলে যুদ্ধ করছি এই আরো চড়া দামে ভালো ন্যায্য মূল্য পাওয়ার জন্য অথবা ইসের জন্য, সেটা হলো ধরেন না সরকারি যে সিটি কর্পোরেশনের মার্কেট গুলো আছে, সেইখানে হ্যাঁ, একটা নিরাপদ কর্নার যদি করা হয় দোকানগুলা, হ্যাঁ, হ্যাঁ, ছোট একটা দোকান যদি দিয়ে দেওয়া হয়, সেটা আমাকে যদি একটা দোকান দেয় সেটা আমি চালাতে পারবো। 5টা দোকান দিলে আমি ঢাকায় 5টা দোকান চালানোর মতো আমার লোকজন আছে এবং প্রোডাক্টও আছে। আমরা দিনাজপুরে নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে। ওদের সাথে আমি কথা বলেছি। সরকারিভাবে ওরা এই করেছে। আপনারা দেখেছেন কিনা? বীরগঞ্জে। সেইখানে তাদের প্রচুর পরিমাণে উৎপাদন আছে এবং ওরা উৎপাদন করতে পারবে। সেই ট্রেনিং গুলো পেয়েছে। এখন আসলে বিক্রির ওদের কিন্তু সেই উৎপাদন করছে, বিক্রি করছে ওই তাদের ৳2 ৳3 করে। এখন ফুলকপি ৳3 করে পিস ওইখানে। ৳3 কোথায় ৳2 করে এই কোথায়? বীরগঞ্জ, ও বীরগঞ্জ। আচ্ছা, হ্যাঁ বুঝলাম, হ্যাঁ। হ্যাঁ, মাত্র তিন এইসব টাকা এলাকায় যেমন উৎপাদনের জায়গা আছে, লোক আছে যারা ট্রেনিং ও নিয়েছে, সরকারিভাবে ট্রেনিং নিচ্ছে, আমরাও বিভিন্নভাবে ট্রেনিং দিয়েছি। এখন আমাদের যেটা হলো মূল হলো আমাদের যদি বিভিন্ন কর্নার করে দেয় গ সরকারিভাবে, যে এই কর্নার গুলাই করা, আমরা রেন্ট দেব। কিন্তু জায়গা মতো একটা কর্নার পাওয়াটাও কিন্তু অনেক টাফ। আমরা এক জায়গায় গেলেই দিচ্ছে না সিটি কর্পোরেশনের কাছে, অথবা আমি চেষ্টা করেছিলাম। বলল যে, "না আমাদের এরকম দোকান নাই, কিছু না।" কিন্তু সিঁড়ির নিচেও যদি ছোট করে কর্নার করা যায় নিরাপদ, আমরা খাদ্যগুলো উৎপাদনে যারা উৎপাদন করে সারা বাংলাদেশের কিছু রেখে আমরা করব। আমার মনে হয় যে ন্যায্য মূল্যগুলা পাবে এবং এইটা হলো গুলশান এরিয়া গুলো, অভিজাত এলাকায় গুলো সাধারণত করলে, ধানমন্ডি, গুলশান, উত্তরা এইসব জায়গায় সরকারি যে সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গা আছে সেখানে ছোট কর্নার করে দিলেও আমার মনে হয় এটা বাজারও তো আছে তাদের সরকারি। বাজারে দোকান বরাদ্দ করে দিলে আমার মনে হয় যে যারা উৎপাদন করে তাদের এত কষ্ট করতে হবে না। আমরা সেই প্রোডাক্ট গুলা নিয়ে আমরা, যারা অনেকে চায় পায় না। আর যারা উৎপাদন করে তারা বিক্রি করতে পারে না। এরকম একটা ব্যাপার তো আছে। আমার আসলে তোমার কথা থেকে যেটা পরিষ্কার হচ্ছে, একদিকে আমরা আমাদের মাথার মধ্যে খালি রয়েছে যে আমরা উৎপাদনটাকেই চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে, যে আরো আরো প্রযুক্তি দরকার, কৃষকদের শেখানো দরকার, এটা একটা বড় চ্যালেঞ্জ রয়েই গেছে। কিন্তু সেই সাথে যে আসলে বাজারজাতকরণ ও বিপণন যে একটা বড় চ্যালেঞ্জ, এবং যে বলেছে যে বিভিন্ন ভাসমান আমাদের অভিজ্ঞতা রয়ে গেছে, মুক্তগুলো রয়ে গেছে, এই অভিজ্ঞতাগুলো রয়ে গেছে, এবং আমাদের অভিজ্ঞতা এবং আমাদের মানে বুদ্ধি, যে কি করলে সমাধান হতে পারে, সেই বুদ্ধিগুলো রয়েছে, এইগুলোকে আসলে একসাথে গাঁথা দরকার, যেটাকে আমরা জি, ইংরেজিতে বলতেছি সাপ্লাই চেন অথবা ভ্যালু চেন, আর জি, কাকলির ভাষায় মুক্তোর মালা। তো যেটাই বলি না কেন, আমরা এই জায়গাটা করার দরকার। আমরা এই গল্পটা আরো শুনবো, তোমার কাছে আর একদিন শুনবো। আমাদের সঙ্গে ছিল, সবাই আজকে হারায় গেছে, কিন্তু আমাকে আমাদের এক ভাই কুড়িগ্রাম থেকে বলেছেন, আহ আহ, কুড়িগ্রাম থেকে বলেছেন কে ভদ্রলোক, যে সহযোগিতা পেলে সে উৎপাদন করতে বলছে যে যদি কারিগরি সহায়তা পেলে, জ্ঞান বুদ্ধির সহায়তা পেলে উনি কুড়িগ্রামে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য যেতে পারেন। তারপরে রুজবেল ভাই বলেছেন যে ইজ দ্যার এনি স্কোপ টু এক্সপোর্ট মাশরুম। আমি আসলে এটার জন্য শুধু বলতে চাই, আগে দেশের মানুষকে খাওয়াই নেই, এক্সপোর্ট অবশ্যই করা সম্ভব। এটা তো মানে মাশরুম সারা দুনিয়াতেই খুবই মানে একটা জনপ্রিয় খাবার, এটা হতেই পারে। কিন্তু আমি মনে করি যে আগে দেশের মানুষকে নিরাপদ খাবারটা, পুষ্টিকর খাবারটা আমরা খাওয়ানোর জন্য চেষ্টা করতে থাকি। এটাই মানে দুই দিকেই চেষ্টা করা দরকার, কিন্তু এটার প্রতি একটা আমি জোর দেওয়ার পক্ষপাতী। নিজের আগে ভালো খাবার খাই, নিরাপদ খাবার খাই, তো এটা পুষ্টিকর খাবার খাই, এটা একটা। তো আমাদের সঙ্গে আরেক ভাই যোগ দিয়েছিলেন, আমাদের সাইফুল আজম খান, হারায় গেছেন।
আমরা শেষের দিকে যাব। ব্যাপারী ভাই, আপনি একটু বলেন। যে সাইফুল ভাই ফেরত আসছে, আমি একটা প্রশ্ন করতে চাই একটু শিপু ভাইকে, যে যদি একটু আমি সম্ভব হয়। দাঁড়াও, একটু সবুর। সাইফুল, তুমি আসছিলে, তোমার হয়তো মানে আধা মিনিটের কথা শুনবো একটু পরে, কিন্তু তোমাকে আমরা আরেকদিন পুরা দিন চাই, আজকে এরকম করে হঠাৎ করে আসা নয়। আমরা আগামী সপ্তাহে তুমি আসতে পারবে? সাইফুল শুনতে পাচ্ছে? শুনতে পাচ্ছে না। বদরুল ভাই, মিটন বলো। না, আমি শিবু ভাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে সরকার একটা একশপ বলে একটা উদ্যোগ নিয়েছে, অনলাইন শপিং। এটা কি আপনারা ব্যবহার করে দেখেছেন, বা এর কোনো পক্ষে বা বিপক্ষে কোনো অভিজ্ঞতা আছে বলতে পারেন? আমার নাই, ঠিক আমি আছে, জন্য জানতে চাই। বিষয়টা বললে হবে, কোন বিষয়গুলো, কোন আমি বিষয়টা স্যার বললে হবে। আচ্ছা, আমি মিটন ভাই বলার আগে 1 মিনিট একটু। আচ্ছা বলো, ওরা শুনতে, শিপু শুনতে পাইছো তুমি কথাটা? আমি শুনতে পেয়েছি স্যার। ও যে প্রশ্ন, ইয়েটা হলো যে আমি গভর্নমেন্টের আসলে একটা অ্যাপিসে আসলে ব্যবহার করিনি আমি এখনো। আচ্ছা, ওটা করে দেখো, ওটা কোনো উপকার হয় কিনা। সাইফুল আজম খান, তুমি সংক্ষেপে বলো, তোমাকে একদিন পুরা দিন চাই আর কি। সাইফুল নাই, চলে গেছে। ব্যাপারী ভাই বলেন। বারবার আজকে ইন্টারনেটের জন্য আমরা লুকোচুরি খেলতেছি আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার, শিপু ভাইয়ের সাথে আমার পরিচয়টা অনেকদিন, কিন্তু শিপু ভাইয়ের কার্যক্রমের এই যে অনেক কার্যক্রম আমার জানা ছিল না। ধন্যবাদ আজকে সকলকে যে কার্যক্রমে জানলাম। স্যার, মাঝে কাকুলি আপা যখন যুক্ত ছিলেন তখন একটি বিষয় আপনি আলোচনা করছিলেন যে বিভিন্ন আলোচনায় বলছে যে নিরাপদ ফসল উৎপাদনে জৈব উপকরণ ব্যবহার করা, সেক্ষেত্রে দাম কম আসবে এবং উৎপাদন ব্যয় কম আসবে। স্যার, বিজ্ঞানীগণ নিঃসন্দেহে বলছেন এবং আপনিও ঠিক বলছেন, কিন্তু আমাদের প্রবলেমটা হয় সমন্বয়হীনতায়। যে আমি যদি দুইটি উদাহরণ দেই, আমি স্যার জামালপুরে একটা হর্টিকালচারে নিয়মিত সার পাঠাই, কেঁচো সার। আপনারা জানেন যে আমি কেঁচো সার নিয়ে কাজ করি, কিন্তু গত সপ্তাহটা হলো জামালপুরের একজন উদ্যোক্তার সার আমি জামালপুর সদর থেকে ইসলামপুরে পাঠালাম। জামালপুর সদর থেকে ইসলামপুরে পাঠাতে আর 1.5 টাকার মতো ব্যয় হলো স্যার। আর যখন আমি পিরিজপুর থেকে অথবা চুয়াডাঙ্গা থেকে পাঠাই তখন 4 টাকার মতো ব্যয় হয়ে যায়। এই যে সমন্বয়ের অভাব আছে স্যার, জামালপুরে প্রোডাকশন হচ্ছে, বাট আমরা এই সমন্বয়টা যদি নিয়ে আসতে পারি। আবার আমার উপজেলা, আমার পাশের উপজেলাতে কোকোডাস্ট প্রোডাকশন অনেক বেশি পরিমাণে হয় এবং বলতে গেলে যে খেলনা থাকে 120 টাকা নেওয়া যায়, সেই টাকাতে ছাদ বাগানের জন্য একটা চাহিদা আছে স্যার। এটা যখন আমরা সংগ্রহ করি অল্প পরিমাণে সংগ্রহ করে, সেটা যখন আবার অনলাইন ছাদ বাগানীদের হাতে পৌঁছে দেই, মোটামুটি 500 পৌঁছে দিতে হয়। 500 টাকা বস্তায় 50 টাকা প্রফিট করি। এই যে কুরিয়ার ব্যয় বা এই যে সমন্বয়হীনতা, এখন করে বা একটা বড় কোম্পানি যেটা করে সেটি হলো যে লার্জ ভলিউমে প্রোডাকশনটা যখন হয় এবং লার্জ ভলিউমে যখন সংগ্রহ এবং বিপণন কার্যক্রম দুটো ক্ষেত্রেই ব্যয়টা কমে যায়। স্যার, ইস্পাহানির মতো একটি বড় কোম্পানির, আপনি জানেন যে বায়োডার্মাটা নিয়ে ওরা কাজ করে, খুব ভালো রেজাল্টও দেয়, কিন্তু আমার সদর উপজেলা, আমার উপজেলা এবং পার্শ্ববর্তী দুটো উপজেলা কোথাও খুঁজে বায়োডার্মা পেলাম না। তো এই সব জায়গায় আমার মনে হয় যে কৃষি বিপণন আরো বেশি ভূমিকা রাখতে পারে। আমরা এই কথাগুলো ঢাকাতে, হ্যাঁ জি বলেন। জি স্যার, ঢাকাতে কি আপনি শেষ করেন? ঢাকাতে কিছু বলছিলেন আপনি বদরুল ভাই? আর কৃষি সব চালু হয়েছে যে মাধ্যমে, যেখানে সবগুলি স্যার এখন মোটামুটি কেনা। আমার মনে হয় যে প্রতিটি উপজেলাতেও এরকম একটি উদ্যোগ নেওয়া যেতে পারে। গভর্নমেন্টের পক্ষ থেকে যদি এই উদ্যোগটা নেয় তাহলে যেটা হবে
যে ম্যানেজমেন্ট ব্যয়টা গভর্নমেন্টের হাতে কিন্তু স্যার চেষ্টা আছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করতে পারে, নিরাপদ উৎপাদনের হাট হতে পারে। তাহলে এখানে যেটা হতে পারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আবার আপনার কথাগুলো ভেঙে যাচ্ছে বারবার ইন্টারনেটের কানেকশনের কারণে। আমরা যেটা আপনার কাছ থেকে পরিষ্কার শুনতে পাচ্ছি যে আসলে বিপণন ব্যবস্থাপনার ভিতরে আসলে সুশৃঙ্খলতা ফেরত আনাটা গুরুত্বপূর্ণ, এবং তার জন্য সরকার এবং বিভিন্ন উদ্যোগ, সরকারের পক্ষ থেকে আগে উদ্যোগ দরকার, উদ্যোক্তা তৈরি করার জন্য। সরকারি সব বাজারজাত করে দেওয়ার ব্যবস্থা করবে, দোকান খুলবে ইত্যাদি নয়, কিন্তু সরকার আসলে উদ্যোক্তা নিয়ে আসতে পারে কি করে, আপনার এই উদ্যোক্তা তৈরি করে কি করে, মানে তারা আরো ইনভলভ হতে পারে, তারা ইনভেস্ট করতে পারে, তারা ওগুলোকে চালাতে পারে। কারণ ব্যবস্থাপনা আপনি জানেন যে সবসময় ব্যক্তিগত উদ্যোগে যখনই ব্যবস্থাপনা আসে তখন সেগুলো আরো সুন্দর হয়, ভালো হয়। কারণ সরকারি অনেক মানে লোকজন গুলা খারাপ তা নয়, সরকারের সুশৃঙ্খল নিয়ম কানুনের জন্য অনেক জটিলতা থাকে, যেটা একজন ব্যক্তিগত ব্যবসায়ীর জন্য সেই অত জটিলতা থাকে না। এই কারণেই হয়তো আমরা সমর্থন করি যে এই সমস্ত বাণিজ্যিক ইয়েগুলো, উদ্যোগগুলো উদ্যোক্তাদের ব্যক্তিগত থাকা উচিত, এবং কিন্তু সেই উদ্যোক্তাদেরকে সহায়তা দেওয়া এবং জ্ঞান দেওয়া, বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া, ফ্যাসিলিটিস তৈরি করে দেওয়া, এইগুলোর জন্য সরকার কাজ করতে পারে। এটার জন্য আপনার কাছে ধন্যবাদ। আমাদেরকে যে কুড়িগ্রামের ভাই জিজ্ঞাসা করেছিলেন যে উনি যদি কারিগরি সহায়তা পান তাহলে পরে কুড়িগ্রামে প্রোডাকশন করতে পারেন, নিরাপদ খাবার উৎপাদন করতে পারেন। আমাদের আইয়ুব হোসেন খান ভাই বলছেন, আমিও বলতে চেয়েছিলাম ভুলে গেছি, যে আসলে কৃষি বিভাগ তো রয়েছে, এই জন্য আমাদের কাছে সরকার একটা কৃষি বিভাগ তৈরি করেছে। আমি একটু আগেই বললাম যে সরকার সহায়তা দেবে, তো সরকার কৃষকদের, উৎপাদকদের নিরাপদ নয় সব খাবার উৎপাদনের জন্যই এই সহায়তা প্রদান করছে। কর্মচারীর বেতন বলেন, গবেষণা বলেন, সম্প্রসারণের বিভিন্ন কর্মকাণ্ড বলেন, এই সবকিছু সরকার ব্যয় নির্ভর করছে কৃষকদের সেবার জন্য। তা আমাদেরকে আপনি মেহেরবানি করে আপনার নিকটস্থ যে কৃষি সম্প্রসারণ বিভাগের লোক আছে তাদের সঙ্গে যোগাযোগ করেন, এবং করলে আমার মনে হয় হবে। আর আমাদের কাছে তো আছেই, আমাদের কাছেও আপনারা চাইতে পারেন, কিন্তু আমরা কত লোককে পারবো সেটা তো আমাদের একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের কাছে দিলেও আমরা হয়তো তাদের কাছে আবার অনুরোধ করে পাঠিয়ে দেবো, কিন্তু আমাদের দরজাটা খোলাই রয়েছে সবসময়। থ্যাংক ইউ সো মাচ। কাজের চেয়ে হাফিজুর রহমান বলতে সরকারের কাজের চেয়ে প্রচারণা বেশি। আমার তো মনে হয় কখনো কখনো হতে পারে অতিরিক্ত, কিন্তু প্রচারণা না থাকলে মানুষ জানবে কি করে যে সরকার কি করতে পারে, সেটাও দরকার আছে। আমার মনে হয় যে মানে আমরা ওই জায়গায় যাই না। আমাদের জায়গাটা যেটা, সেটা হলো যে আমাদের উৎপাদক তারা নানানভাবে চেষ্টা করছেন, আমাদের তাদেরকে সহায়তা দরকার, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, উপকরণ দিয়ে। এবং যে ওই যে বললো যে কোথায় ইস্পাহানের একটা ভালো ইয়াসে ব্যাপারী ভাই বললেন, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। তো এই যে বিপণন ব্যবস্থাপনা যাতে আরো সহজ হয় সেটার জন্য চেষ্টা করা দরকার। আমি সাইফুল আজম কি যেন বলতে চেয়েছিল, হারাই গেছিল। সাইফুল আজম বলো। ধন্যবাদ স্যার। না তেমন অকেশনালি হঠাৎ করে ঢুকলাম, যেহেতু নিরাপত্তার বিষয়টা আসছে, আমি একটু মানে জানতে চাচ্ছিলাম যে শিবু ভাইয়ের কাছে, উনি হয়তো বাটন মাশরুম করেন। আমার জানা মতে ভালুকার ময়মনসিংহের ভালুকাতে ওখানে ওরিয়ন গ্রুপ তারা বাটন মাশরুম করে, এবং বিশাল ফ্যাক্টরি রয়েছে, এবং তারা আইএসও সার্টিফিকেট মেনটেন করে। শুনছি সেটা যথেষ্ট কস্টলি এবং অত্যন্ত সাবস্টিকেটেড হইতে তারা করে, হয়তো সুইজারল্যান্ড প্লাস আরো বিভিন্ন দেশের এক্সপার্ট নিয়ে করে। পরবর্তীতে ওখানে আরিফ কাজ করছে, আমি বেশ কবার ওখানে ভিজিট করার সুযোগ হয়েছে। পরবর্তীতে আরিফ চলে আসে নিজেই সাভারে এখন করছে। তো আমার জানা মতে বাটন মাশরুমটা করাটা খুবই মানে সাবস্টিকেটেড। ওয়েস্ট মাশরুমে তো হতে পারে গ্রাম লেভেলে, কোনটা করেন আমি ঠিক জানি না। যেটাই হোক সেটা অবশ্যই সাকসেসফুলি হয়তো আগাচ্ছে। তো আমার সাজেশনটা হলো যে আমাদের যে ডায়াবেটিস অ্যাসোসিয়েশন আছে সারা দেশেই বিভিন্ন জায়গায়, তাদের সাথে এটা লিঙ্কেজ করলে, যেহেতু ডায়াবেটিস ফ্রেন্ডলি এই প্রোডাক্টটা, আর হাসপাতালগুলোর সাথে যদি লিঙ্কেজ করা যায় তাহলে এটা আরো একটু আমাদের মার্কেটিং চ্যানেলটা একটা ভালো হবে। আর এমনি আপনাদের পকেট এরিয়া তো আমার জানার মধ্যে ঢাকা বেশ কিছু জায়গায় পকেট এরিয়া আপনাদের আছে, ইন্ডিপেন্ডেন্টলি আপনারা করছেন। তবে পাশাপাশি আপনার কাছে আমার ভালো লাগলো যে আপনার যে একটা মার্কেটিং এর জন্য একটা ভালো করেছেন যে বাই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। এই বাই প্রোডাক্টটাই আসলে যথেষ্ট ভালো। তবে যদি আইএসও সার্টিফিকেট মেইনটেইন করতে পারেন হয়তোবা করছেন,
তাহলে বাইরেও যথেষ্ট ডিমান্ড আছে আমার জানা মতে, ইন্টারন্যাশনালি প্রচুর পরিমাণে ডিমান্ড আছে, সেটা যদি হয় তাহলে ভালো। আর বদলহাতের ব্যাপারে উনি যেটা বলছেন যে আসলে টেকনিক্যাল সাপোর্ট, আসলে টেকনিক্যাল সাপোর্ট এখন ওয়াইডলি হয়ে গেছে। এখন সারা দেশব্যাপী যে কেউ কাছ থেকে বিভিন্ন মিডিয়া বিভিন্ন ভাবে অনলাইনে এখন এমন কিছু নাই, এখন গুগল সার্চ দিলেই সবকিছু পাওয়া যায়। কাজে টেকনোলজি এখন এতটাই অ্যাভেলেবল হয়ে গেছে। আর সরকার বিষয়টা হলো যে সরকার তো ব্যবসা করবে না, সরকার হচ্ছে একটা সাপোর্টিং করবে। আর উন্মুক্ত বাজার অর্থনীতিতে মানে উন্মুক্ত ভাবেই কম্পিটিশনের মাধ্যমে বাজার দরটা ফিক্সড হবে যে কোনো প্রোডাক্টের। তাতে হলো যে উৎপাদনকারী, ব্যবসায়ী এবং ভোক্তা সবাই লাভবান হয়। এ একটা বিষয়। তারপরে ওখানেও আপনাদের যে ভার্মি কম্পোস্টের যে বাই প্রোডাক্ট, বিশেষ করে লিকুইড যেটা, এটাই সবচেয়ে ভালো। আর যদি ভার্মি কম্পোস্ট একটা বাল্কি আইটেম, এটা আসলে মুভমেন্ট করতে গিয়ে এখন বগুড়া থেকে যদি চিড়িয়াং পাঠাতে যায় সেটা তো খরচ হবেই। এটা আসলে লোকালাইজ ডিসেন্ট্রালাইজ করে যদি করা যায় সেটাই আরো লাভজনক হবে। তাছাড়া এটা আসলে যেহেতু বাল্কি প্রোডাক্ট, ডিসেন্ট্রালাইজ হবে। তবে এটার পাশাপাশি আমাদের যে আমাদের ডিএই প্লাস সরকারের বিভিন্ন অর্গানাইজেশন গুলো আছে, গ্রাসরুট লেভেলে কৃষক পর্যায়ে হচ্ছে, ইতিমধ্যেই তাদের মাধ্যমেও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। বাই প্রোডাক্ট অলরেডি শুরু হয়েছে। তাদেরকে যদি লোকালাইজ অর্গানাইজ করে ওই প্রোডাক্ট গুলো মার্কেটিং এ করা যায়, তাহলে সারা দেশে মনে হয় এটা অ্যাভেলেবল হয়। সেই ক্ষেত্রে বোধহয় মুভমেন্টের দরকার হবে না। জাস্ট একটা এন্টারপ্রেনিউর লোকালি এটা দরকার। গুড ধন্যবাদ। গুড। আমাদের মানে আমরা বলি যে মানে ইংরেজি একটা শব্দ আছে থিঙ্ক ট্যাঙ্ক, মানে থিঙ্ক ট্যাঙ্ক, এটার বাংলা কি হবে জানি না, যে বুদ্ধির ঘাঁটি আর কি, এরকম অনেক মানে খারাপ অর্থে নয়, ভালো। আমাদের সাইফুল আজম খান এরকম একজন বিজ্ঞ ব্যক্তি, যে আসলে সব বিষয়ে অনেক বিষয়ে কৃষি সংক্রান্ত তার অনেক অভিজ্ঞতা আছে। আমরা একদিন সাইফুল আজম খানকে, আমি একটু আগে বলছিলাম যে পুরো দিনের জন্য তোমাকে চাই, আমি মিঠনকে একটা চ্যাট পাঠাইছিলাম আলাদা, যে ও আসতে চায় কিন্তু ওকে আজকের জন্য 2 মিনিটের জন্য না আসতে দিয়ে ওকে সারাদিনের জন্য একদিন আসতে বলা ভালো। স্যার আমি আপনার কাছে হারভেস্ট করি এখন অনেক কিছু। না আমার কাছ থেকে, আমি তো বুড়া হয়ে গেছি ভাই, এখন ঝোড়া হয়ে গেছে আর কি। তো যাই হোক, স্যার আমি আর একটু কথা ছিল যে তখন স্যারকে যখন রাখবেন স্যার, বাটন মাশরুম ব্যাপারে আমি তখন কিছু কথা বলতে চাই। আসলে এখন তো সময় অনেক হয়ে গেছে, এই বিষয়গুলো স্যারের কথা অনুযায়ী আমি করবো। ওরিয়েন্টটা বন্ধ হয়ে গেছে, আর যেটা আরেকজন করে আরিফ ভাই দেশের বাইরে থেকে। আমি যেটা করছি স্যার, দেশি প্রযুক্তি একদম বাংলাদেশি কাঁচামাল ব্যবহার করে লো কস্টে বাটন মাশরুম উৎপাদন করছি। এটা ডিটেলস আমি স্যার পরে আপনার সাথে দরকার হলে কথা বলবো। আমরা একদিন এই আলোচনাটা করবো, আমরা এখানে অনলাইনে দেখতেন আলোচনা তোমাদের দুজনকে নিয়ে করবো না আর কি। আর একটু একটু মানে তথ্য দিয়ে রাখি, যে ওই যে আমি ইয়েকে নিয়ে গেছিলাম আমার প্রজেক্টের অর্থ দিয়ে, চ্যানেল আই এর শাইখ সিরাজকে ভিয়েতনাম নিয়ে গেছিলাম। ওইখান থেকে তখনই তার পর আমি বাটন মাশরুমের, ওখানকার যে ভিয়েতনামে তো খুবই মাঠে ঘাটে ধানের খেতে বাটন মাশরুম করে, তো বাটন মাশরুমের বীজ আমি এনে সাভারে আমাদের যে গবেষণা কেন্দ্র আছে তাদেরকে প্রথম বাটন মাশরুম এরিয়ে দিয়েছিলাম আর কি। ওখান থেকে আসলে তাদের কাছে সূত্রপাত। তারা হয়তো আমি যেভাবে বলছিলাম এই ভিয়েতনামে খড় দিয়ে তৈরি করে, কিন্তু তা না করে ওরা মানে অন্য প্রযুক্তি দিয়ে চেষ্টা করছে। এটা খুব ভালো গবেষণা তৈরি হয়েছে। তো যাই হোক আর কি, আমরা আমরা আলোচনা শেষের দিকে যাব এখন। তোমার কি শেষ কথা কিছু আছে শিপু? স্যার আমি আপনার বাটন মাশরুম এখন বীজ আমি সেন্টার থেকে আনছি। আমাদের দেশে তো আসলে ওইভাবে কেউ করে না, ওরা আসলে ওই জিনিসটা কন্টিনিউ করতে পারছে কিনা এটা আমার জানা নেই। আমি এটা এখন আমি নিজেই এটার আলাদা জাতটাকে রেখে দেওয়ার চিন্তা করছি, কারণ সরকারের ওইখান থেকে রেগুলার পাওয়া যায় না, গভর্নমেন্টের। আর স্যার আমার জন্য দোয়া করবেন। আমি এই সেক্টরটাকে আসলে একটু চাই কিছু কাজ করে একটু পরিবর্তন করতে চাই এই সেক্টরটাকে। যে আপনি যেটা বলছেন, আমি যেটা চাই সাধারণ কৃষক করতে পারবে, ওরিয়ানের মতো অত এইভাবে করা লাগবে, সিজনাল করবে। সিজনাল করে যদি উৎপাদন করে, দিনাজপুরে স্যার এখন যে ঠান্ডা, আমি ঢাকায় আসছি কালকে 12:30টায়, সরি 2:30টায়, ফ্যান ছেড়ে ঘুমাইতেছে। দিনাজপুরে আমি 3টা-4টা করে আমার কাপড় পরতে হয়, এরকম অবস্থা। দিনাজপুরে এখন বাটন মাশরুমের জন্য খুবই। আর ন্যাচারাল ভাবে আমি যেটা করছি স্যার, সাইফুল আজম স্যার, আমি যেটা করছি ন্যাচারাল ভাবে, ন্যাচারাল ওয়েদারে আমরা করছি, কোন রকম ব্যয়বহুল না যেটা বলছেন না স্যার। 100 আমি যেভাবে কাজ করতেছি,
আমার হলো 180 টাকা প্রোডাকশন কস্ট পড়ছে এর আগে 2016 যখন করেছে। এর ভিতরে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার এসিএল লিগামেন্ট ছিঁড়ে গেছে। সেই হিসাবে পরবর্তীতে বছর করতে পারি না, গত বছরও করতে পারি নাই। এবছর আবার যে কাজ করতেছি, আমার বিশ্বাস যে 200 টাকার উপরে বাটন মাশরুম হবে না। আপনাদের দোয়া থাকলে সহযোগিতা ইনশাল্লাহ থাকলে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তো যাই হোক, থ্যাংক ইউ এর জন্য। আমাদেরকে মাহমুদ হাসান সাহেব জিজ্ঞাসা করছেন বায়ো স্যালারি থেকে কিভাবে বায়ো জৈব বানানো যায়। এইটার সম্বন্ধে আজকে একদিন আমরা আলোচনা বসাবো। এই ব্যাপারে যারা জানে তাদেরকে একদিন নিয়ে আসবো, আপনি আমাদের সাথে থাকবেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বদরুল হায়দার ভাই, আপনার কোনো বক্তব্য আছে শেষ মুহূর্তে? না, আমি স্যার একটা প্রস্তাব রাখতে চাই, সেটা হলো যে আমাদের আইপিএম প্রজেক্ট দেশের 10টি ইউনিয়নে নিরাপদ ফসল উৎপাদন করছে। স্যার, আইপিএম প্রজেক্টের পিডি স্যারকে নিয়ে একটা আলোচনা হতে পারে যে প্রজেক্টের ডিজাইনটা কি, ওই সব জায়গা থেকে আমরা কিভাবে সুবিধা পেতে পারি, অথবা ওই মডেলে আমরা কোথাও উদ্যোক্তাগণ, কৃষি উদ্যোক্তাগণ কাজ করতে পারি কিনা, এটা আপনি একটু চিন্তা করবেন স্যার। খুব ভালো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা দেখি আগামী সপ্তাহে ওনাকে পাই কিনা। আমরা প্রতি শুক্রবারে এই নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন যোদ্ধাদের চ্যালেঞ্জ, এইগুলো নিয়ে ইতিহাস, এর কাহিনীগুলো শুনতে চাই, পিছনের ইতিহাস, বর্তমানে সফলতা ব্যর্থতা এবং চ্যালেঞ্জ গুলো কি আছে, এগুলো একটু শুনতে চাই প্রতি শুক্রবার করে। তো ওই দিন হয়তো দেখে আগামী শুক্রবার ওনাকে পাই কিনা। আমরা সাইফুল আজম খান হাত তুলেছে। বদরুল ভাইকে যেটা বলছিলাম বা আমি যেটা বিষয়টা উত্থাপন করছিলাম সেটা স্যার, আমাদের সিআইজি যে আছে এনএটিভি প্রজেক্টে আপনি ছিলেন স্যার, এনএটিভি প্রজেক্টে সিআইজি তে সারা দেশেই সিআইজি গ্রুপগুলো প্রচুর পরিমাণে ভার্মি কম্পোস্ট তারা করছে, ইভেন আরো অন্যান্য প্রজেক্টে করছে, কিন্তু এগুলো লোকালি শুধুমাত্র তারা নিজেদের ব্যবহারের জন্য করছে। কিন্তু যদি জেলা পর্যায়ে কোন এন্টারপ্রেনার এগিয়ে আসতো, তাহলে তারা ওইগুলো কালেকশন করে প্রসেস করে লোকালি তারা মার্কেটিং করতো, এতে হলো যে পরিবহন খরচও কম হতো, লোকালি অন্যরা পেত, সেই জিনিসটা স্যার বলছি। আচ্ছা, গুড। শিপু কি আঙ্গুল তুলছিল, আর কিছু বলার? স্যার, আমি একটু ক্ষমা চাচ্ছি, আমি আসলে বিদায় নিতে চাচ্ছি। তুমি 1 মিনিট দাঁড়াও, আমরা শেষ করব 1-2 মিনিট। আমরা দর্শক মন্ডলী, আজকে আমরা শুরু করতে চাই, শেষ করতে চাই এখন আমাদের আলোচনাটা। আমরা বলেছিলাম যে 1 ঘন্টায় শেষ করব, কিন্তু প্রত্যেক দিনই বলি, কিন্তু প্রত্যেক দিনই পারি না, কারণ আলোচনাটা আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আপনাদের উৎসাহে আমরা এই অতিরিক্ত সময়টা কাটাই, কারণ আলোচনাটা জাতির জন্য, দেশের জন্য, খালি আমাদের নিজেদের জন্য না, সবার জন্য এটা মঙ্গলকর, তাই আমরা এই সময়টা ব্যয় করছি। ফলে আপনাদের উৎসাহটা আমাদের সাথে থাকে, এটার জন্য আমাদের জন্য একটা প্রেরণা। এবং আমরা সবাই মিলেই, আপনারাও এই জাতির মঙ্গলের জন্য যে অংশগ্রহণ করছেন, তার জন্য আমরা বাধিত, এবং আমার মনে হয় যে জাতির সবাই আপনাদেরকে ধন্যবাদ দিবে। আমাদেরকে শাকিল আহমদ সাহেব বলছেন যে নিরাপদ খাদ্য নিয়ে সকল উদ্যোক্তাদের কাজ নিয়ে তাদেরকে একসাথে নিয়ে আসার কার্যক্রমটা বিসেফ ফাউন্ডেশন করতে পারে। এই কাজটা কিন্তু আমরা আসলে এটার উপলক্ষে গত বছর যে আমরা কৃষি গবেষণা কাউন্সিলে একটা সম্মেলন করেছিলাম, 2 দিন ব্যাপী সম্মেলন করেছিলাম। এইটাই মূল উদ্দেশ্য ছিল যে আমরা সবাই মিলে একসাথে কি কাজ করতে পারি। 2 দিন ব্যাপী আলোচনায় একটা সিদ্ধান্ত এসেছে, আমরা সেটাকে হয়তো ইমপ্লিমেন্টেশনে যেতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা আছে, কারণ আমরা সবাই ভলেন্টিয়ার, আমরা স্বেচ্ছাকর্মী, আমাদের কোনো স্টাফ নাই। তারপরে করোনা চলে আসলো স্যার, করোনা চলে আসছে, এবং আমাদের আসলে এই ভলেন্টিয়ারদের যতটুকু সময় দিতে পারে তার ভিতরে করতে হয়। আমরা আসলে এটার জন্য যতটা শ্রম দেওয়া দরকার সেই ধরনের আমাদের লোকবল নাই, আমাদের অর্থও নাই। আমরা তবুও চেষ্টা করছি, এটা মানে সুনিশ্চিত যে আমরা ইনশাল্লাহ করবোই, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা এটা করেই ফেলবো ইনশাল্লাহ। তবে এটা আমরা চেষ্টায় আছি। আজকের আলোচনায় যেটা আজকে আমরা এই সিরিজে যে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন যোদ্ধাদের চ্যালেঞ্জ, আমরা এটা নিয়ে গল্প শুনতে চাই, কে কোথায় কিভাবে সফল হয়েছেন, কে কোথায় ব্যর্থ হয়েছেন, কেন সফল হলেন, কেন ব্যর্থ হলেন, এটার উৎপাদন এবং বিপণনে এই কথাগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই, যাতে করে আমরা আমাদের নীতি নির্ধারক যারা আমাদের কথাগুলো শোনেন নিয়মিত, তারাও জানেন আর আমরাও তাদেরকে বলতে পারি। এটা নিয়ে আমরা আজকের আলোচনাটা শুরু করলাম। আমরা একটা জিনিস পরিষ্কার হয়ে আসতেছে
যে আমাদের সফলতা আছে, আমাদের ব্যর্থতা আছে, কিন্তু তারপরেও কিছু যোদ্ধা আছেন যারা কাজ করে যাচ্ছেন। শিপুর মতো যোদ্ধা আছে যারা বদরুলের ব্যাপারী ভাইদের ওনাদের সাথে যারা কাজ করেন, যে এই যে জৈব সার উৎপাদনে এই সমস্ত যোদ্ধারা আছেন। আরো কাকলি খানের মতো যোদ্ধা আছেন যে আসলে বিপণনটাই মুখ্য, কিন্তু তার সেইটা করতে গিয়েছে নানা ঘাটের নানাজনকে একসাথে নিয়ে আসার চেষ্টা করতেছেন। নানা ইয়ে আছে, সবগুলো দিয়ে আমরা আসলে একটা মুক্তার মালা গাঁথতে চাই, যে আমরা একটা জাতির জন্য যেরকম কাওরান বাজার ইত্যাদি তৈরি হয়ে গেছে, ওরকম একটা দিয়ে একটা শৃঙ্খলা আমরা তৈরি করতে পারি কিনা, যে আমাদের ভোক্তারা, উৎপাদকরা তাদের পণ্য বিক্রি করার জায়গা খুঁজে পায়, ন্যায্য মূল্য পায়, আর ভোক্তারাও যাতে নিশ্চিন্তে গিয়ে বলতে পারে অমুক জায়গায় গেলে আমরা নিরাপদ খাদ্য পাবো। এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গাটা। এই সম্মেলনটা বিসেপ ফাউন্ডেশন আপনাদেরকে সাথে নিয়ে করতে চায়। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আশা করছি যে ইনশাআল্লাহ আমরা সফল হবই। আপনাদের সবাইকে ধন্যবাদ আর একবার আমাদের সঙ্গে থাকার জন্য, এবং দৈনিক থাকবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের পরিবার পরিজন, আপনাদের সোশ্যাল মিডিয়া সব জায়গায় আমাদের এই অনুষ্ঠানটাকে শেয়ার করেন। আপনি আজকে যদি না থাকে বিসেপ ফাউন্ডেশনে গেলেই এটা রেকর্ডেড পাবেন, ওইখান থেকে শুধু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে। তাহলেই আমাদের যত বেশি শ্রোতা হবে, দর্শক হবে, আমরা তত বেশি আমাদের এই কথাগুলো প্রকাশ হবে এবং সেটা পলিসি মেকারদের কাছে যাবে। এবং আপনাদের যাদের যাদের পলিসি মেকারদের সঙ্গে যোগাযোগ আছে তাদের সঙ্গে আপনারা এই সমস্ত কথাগুলো বলুন, যাতে করে আমাদের পলিসিতে নির্দিষ্ট পরিবর্তন হয়, উদ্যোক্তা তৈরি হয়, এবং আরো বেশি বেশি কৃষি উৎপাদনকারী এবং বিপণনকারী এবং যারা বাজারজাত করেন তারা আরো এই ব্যাপারে এগিয়ে আসেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। মিঠুন, আমরা যেতে পারি। জি, অনেক ধন্যবাদ স্যার আমার পক্ষ থেকেও। এবং আমরা যেটা আপনি বললেন স্যার, যে বিসেপ ফাউন্ডেশন সবাইকে নিয়ে মুক্তোর মালা গাঁথতে চেষ্টা করছে, আমরা আমাদের প্রয়াস অব্যাহত রেখেছি। আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আমরা শক্তিশালী বোধ করি। আমরা সফল হবই, আমরা জয়ী হবই। আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা রইল। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।